আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব, গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তোকে আমি বলেছিলাম আমি একজনকে ভালোবাসি, তাহলে ঢং করে কেন আমাকে বিয়ে করলি? নিজেকে তোর বিশ্বসুন্দরী মনে হয়? তোর মতো এমন কুৎসিত মেয়েকে আমি আমার বউ কখনোই মানব না। এটা তুই স্বপ্নেও ভাবিস না যে বাবা মা আর খালু খালামণি তোকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিলেই আমি তোকে বউ হিসেবে মানব। মেজাজ আমার এতটাই হাই হয়ে আছে যে সদ্য বিয়ে করা বউকে কথা শুনিয়ে নিজেকে শান্ত করতে মন স্থির করেছিলাম, আর যতটা পেরেছি শুনিয়েও দিলাম তিক্ত মেজাজের বহিঃপ্রকাশ ঘটিয়ে। কিন্তু এত কথা শোনানোর পরও মনটা শান্ত হচ্ছে না, তাই বেলকনিতে এসে ইজি চেয়ারে গা এলিয়ে বসে পড়লাম। আমি মিরাজ আবরার। আজকে আমার বিয়ে হলো আমার একমাত্র খালাতো বোন কথামণির সাথে। অনেক স্বপ্ন ছিল বাসর রাতে আমি এবং আমার বউ সারাটা রাত আকাশে ঝলমল করা চাঁদের দিকে তাকিয়ে কাটিয়ে দিব, কিন্তু এই মুহূর্তে বউ নামক ঝুলে পড়া ইডিয়টকে খুন করতে ইচ্ছে হচ্ছে আমার। কথামণি মেয়ে হিসেবে খুব ভালো, দেখতেও মন্দ নয়। উজ্জ্বল শ্যামবর্ণের এই মেয়ের মুখের দিকে তাকালে মায়াবী চোখের মায়ায় যে কেউ ওর প্রেমে পড়ে যাবে। মুখের অসংখ্য তিল ওকে এক অন্য রূপ দান করেছে। ছেলেদের নাকি তিলের প্রতি দুর্বলতা আছে, হয়তো আছে, কারণ ওর মাঝে আমার ওর মুখের তিলগুলি সবচেয়ে বেশি ভালো লাগে। হাত পায়েও তিলের কোনো কমতি নেই। আল্লাহ হয়তো 5 জন মানুষের তিল ওকে একা দিয়ে দিয়েছেন। ওর এত এত তিলের জন্য আমি ছোটবেলা থেকেই ওকে তিলপরি বলে ডাকি। যাকে বউ হিসেবে মানতে রাজি নই, আবার তারই প্রশংসা করছি। রুম থেকে চাপা কান্নার আওয়াজ আসছে কানে, হয়তো তিলপরি কান্না করছে। কান্নাটা কেন যেন এই মুহূর্তে সহ্য হচ্ছে না আমার, তাই চেয়ার ছেড়ে রুমে এসে এক গ্লাস পানি নিয়ে ওর সামনে দাঁড়ালাম। লম্বা ঘুমটায় মুখ ঢেকে বাবু হয়ে বসে অনবরত কান্না করছে। এই মুহূর্তে বড্ড মায়া অনুভব করছি ওর উপর, তাই আবার রাগ নয়, শান্ত গলায় ওকে ডাকলাম, তিলপরি। আমি ডাকার সাথে সাথেই কান্নাটা থামিয়ে দিল। আচমকা কান্না থামানোর দরুন এবার হেঁচকি তুলছে। সোজা হয়ে বসলো ঠিকই, কিন্তু ঘুমটাও তুলল না, আর আমার দিকেও তাকালো না। আমি এসবে পাত্তা না দিয়ে বললাম, পানিটা পান করে নে। বিনা উত্তরে আমার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে ও পানি পান করতে লাগলো, আর আমি আমার আলমারি থেকে সম্পূর্ণ কালো রঙের একটা 3 পিস নিয়ে আবার ওর সামনে এসে দাঁড়ালাম। ওর দিকে বাড়িয়ে দিয়ে বললাম, সারাদিন অনেক ঝামেলা গেছে, এবার পোশাকটা পাল্টে ফ্রেশ হয়ে নে, ভালো লাগবে। আমি পোশাক হাতে দাঁড়িয়ে আছি, কিন্তু ও সেটা নিচ্ছে না বলে আমি জিজ্ঞেস করলাম, কি হলো, নিচ্ছিস না কেন? এবারও কিছু বলছে না বলে আমি বিষয়টা নিয়ে একটু ভাবতে শুরু করলাম। হুট করে আমার মনে পড়ল সেদিনের ঘটনাটা। কিছুদিন আগে ও আমাদের বাসায় বেড়াতে এসেছিল। বেড়াতে নয় ঠিক, হুট করে ভার্সিটিতে ক্লাস নেই বলে আমাদের বাসায় হাজির হয়েছিল। বাবা তো ব্যবসার কাজে অনেক সময় বাসার বাইরে থাকেন। বাসায় কেবল আমি, মা আর মফিজের মা, মানে আমাদের বুয়া থাকেন। আর ওর ভার্সিটি থেকে আমাদের বাসা 5 মিনিটের পথ বলে মা প্রায়ই ওকে আমাদের বাসায় আসতে বলেন। সেদিন ওর ক্লাস নেই বলে আমাদের বাসায় বিকাল পর্যন্ত থাকার প্ল্যান করে এসেছিল, কিন্তু মা ওকে কিছুতেই ছাড়বে না, তাই ওকে সেদিন আমাদের বাসায় থাকতে হয়েছিল। রাতে খাওয়ার সময় হঠাৎই ওর জামায় ডাল পড়ে যায়। ওর সাথে বাড়তি কোনো জামা ছিল না, আর মা কেবল শাড়ি পরেন। তখন মা আমাকে বলেছিল ওকে আমার আলমারি থেকে একটা ড্রেস দিতে, কিন্তু আমি রাজি হইনি। ছেলে হওয়া সত্ত্বেও আমার আলমারিতে মেয়েদের পোশাক আছে, এটা মোটামুটি সবার জানা আছে, আর কারণটাও সবার জানা আছে। কারণটা হলো মাঝে মাঝেই আমি আমার ভবিষ্যৎ বোধর জন্য শখের বশে কেনাকাটা করি। একটা দুইটা করে কিনতে কিনতে অনেকগুলোই কেনা হয়ে গেছে। আমার কষ্টের টাকায় কেনা বউয়ের জামা আমি ওকে দিব কেন? তিলপরীকে সামনে রেখেই মাকে আমি জিজ্ঞেস করেছিলাম, একটা জামা দিতে তোর এত আপত্তি কিসের? আর বিয়ে তো করিসনি, তাই না? আমার কথা শোনার সাথে সাথেই ওর মুখ ভার হয়ে গিয়েছিল। তখন কোন রকম নিজেকে সামলে মাকে বলেছিল, খালামণি, আমার জামা লাগবে না, এতটুকু ডালে কি আর এমন ক্ষতি হবে? সেদিন আমি আর কোনো কথা বলিনি, আর মাও আমাকে জোর করেনি, কারণ জানতো আমি দিব না ওকে পড়তে। এমন ডাল মাখানো জামা নিয়েই সেদিন আমাদের বাসায় থেকেছিল।
এখন হয়তো সেটা মনে পড়ছে বলেই পোশাকটা নিতে চাইছে না, অনেক কান্নাকাটি করেছে। এখন আবার শাড়ি আর গহনাগাটি নিয়ে থাকলে একদমই ঘুম আসবে না ওর। তাই আমি বললাম, আমি বউ হিসেবে না মানলেও তো তুই আমার বিয়ে করা বউ, তাই আমার সবকিছুতেই তোর অধিকার আছে। আর সবচেয়ে বড় কথা হলো তোর কাপড়ের ব্যাগটা নিচে, এখন নিচে গিয়ে ব্যাগ আনা সম্ভব নয়। আর বিয়ের শাড়ি এবং গহনাগাটি পরে তো ঘুমাতেও পারবি না, তাই এটা পরে নে। আমাকে ও কিছুটা ভয়ও পায়, তাই কথা না বাড়িয়ে হাত থেকে পোশাকটা নিয়ে দেখতে শুরু করলো। আমি আবার বললাম, তোর পোশাকের মাপেই বানানো আছে, ওয়াশরুমে গিয়ে পাল্টে নেয়। বলেই আমি রুম থেকে বেরিয়ে আবার বেলকনিতে চলে এলাম। সকাল থেকে গায়ে জড়ানো লাল শেরওয়ানি আর পায়জামায় আমারও বড্ড অস্বস্তি লাগছে। মনে মনে ভাবলাম তিলপরি শেষ হলে নিজেও ফ্রেশ হয়ে নিব। হঠাৎ ফোনটা বেজে উঠতেই কিঞ্চিত আঁতকে উঠলাম। রাত 12টায় শুনশান বেলকনিতে ফোনের টোনটা কানে কেমন যেন ভয়ঙ্কর লাগলো। শেরওয়ানির পকেট থেকে ফোনটা বের করে দেখি কনকের ফোন। এই সেই কনক যার ছবি দেখিয়ে তিলপরিকে বলেছিলাম আমি কনককে ভালোবাসি। কলটা রিসিভ করতে খুব একটা ইচ্ছে না করার কারণটা এখন বোধগম্য হলো না। অনেকটাই জোরপূর্বক কলটা রিসিভ করতেই কনক বলল, কিরে, কল রিসিভ করতে এত সময় লাগলো কেন? বিজি নাকি? না, বেলকনিতে বসে আছি। তোর বউ কোথায়? বউ কথাটা শুনে কেমন যেন লাগলো মনের মাঝে। 2 অক্ষরের ছোট্ট এই নামের মাঝে মিষ্টি একটা ভালোবাসা অনুভব করলাম। কিছুক্ষণ আগেও যার সাথে তিক্ত মেজাজে কথা বললাম, এখন এই নামটা শুনে তার উপর একটা অজানা টান অনুভব করলাম। কনক আর আমি একই ভার্সিটিতে পড়েছি, ক্লাসমেট হলেও কনক আমার চেয়ে 2 মাসের বড়। আর এ কারণে আমরা একে অপরকে সম্বোধন করতে তুই ব্যবহার করি। 1-2 মিনিট পার হওয়া সত্ত্বেও যখন জবাব দিচ্ছি না, তখন কনক আবার জিজ্ঞেস করলো, কিরে চুপ কেন? ভাবনার ঘোর কাটতেই জবাব দিলাম, ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। দেখ, যা হবার হয়েছে, মাথা ঠান্ডা কর। জীবনের সবকিছু নিজের পরিকল্পনা মাফিক হয় না, হুট করেই হয়ে যায়। আর তখন হা হুতাশ না করে নিজেকে সেটার সাথে খাপ খাইয়ে নিতে হয়। সারাদিন তো তোর উপর দিয়ে অনেক ঝামেলা গিয়েছে নিশ্চয়ই। না, ইয়ার এমন কি? তবুও রেস্ট নে, আমি রাখছি এখন। এই বলে আমি কল কেটে দিলাম, কারণ এমনিতেই অস্বস্তি লাগছে। তার উপর মেয়েদের এসব লেকচার আই ক্যান টলারেট। দরজা আটকানোর শব্দ পেলাম। হয়তো তিলপরির ফ্রেশ হওয়া শেষ। নিজে ফ্রেশ হওয়ার জন্য দ্রুত পায়ে রুমে চলে এলাম। রুমে পা রাখতেই থমকে গেলাম। চোখের সামনে একটা ফুটন্ত কালো গোলাপ দেখতে পেলাম, আর সাথে অনুভব করলাম তড়িৎ গতিতে চলা হৃদয়ের স্পন্দন। চোখজোড়া অস্বাভাবিক মাত্রায় বড় আকার ধারণ করে স্থির হয়ে আছে তিলপরি নামক কালো গোলাপটাকে দেখে। কালো পোশাকে এতটা মানাবে ওকে, সেটা সত্যি আমার অজানা ছিল। আমার স্থির দৃষ্টিতে ওর মুখে লজ্জার সৃষ্টি হলো, আর মায়াবী চোখজোড়া নামিয়ে রাখা সত্ত্বেও চঞ্চল হয়ে উঠল। নিজের মাঝেও লজ্জা অনুভব করছি। তাই ছটপট একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে এলাম। 5-7 মিনিট পর ফ্রেশ হয়ে বের হলাম। তোয়ালে দিয়ে মুখ মুছে দেখি মাথায় ওড়না দিয়ে গুটিসুটি মেরে বিছানার এক কোণে বসে আছে আমার বউ। হঠাৎ বউ কথাটা মনে আসতেই আনমনে হেসে উঠলাম খানিকটা, আর মনে মনে বার কয়েক আওড়াতে লাগলাম, বউ বউ বউ। চেয়ারের উপর তোয়ালেটা রেখে ওর কাছে এসে দাঁড়ালাম। আমি সামনে দাঁড়িয়ে আছি সেটা বুঝতে পেরে একটু নড়ে চড়ে বসলো। আমি শান্ত গলায় ডাকলাম, তিলপরি। নিঃশব্দে আমার দিকে চোখ তুলে তাকালো। মেকআপ তুলে ফেলা সত্ত্বেও চোখে হালকা কাজল এখনো লেপ্টে আছে। কান্না করলে হয়তো মানুষের চেহারা অন্যরকম হয়ে যায়, তিলপরিকেও অন্যরকম লাগছে, একদম অন্যরকম। ওর কাজল লেপ্টে থাকা চোখ যেন কয়েক মুহূর্তের জন্য আমাকে ভাসিয়ে নিয়ে গেল। নিজেকে কোনো রকমে সামলে বললাম, ছাদে চলো। কেন? সারাদিন পর ওর মুখে একটু কথা ফুটলো, তাও ভয় মিশ্রিত আদো আদো কথা। আমি ওর ভয়টাকে আরো বাড়িয়ে দিতে বললাম, ছাদ থেকে তোকে ফেলে দিয়ে কনককে বিয়ে করব বলে। কনকের নাম শুনে সাথে সাথেই মাথা নুইয়ে চুপটি করে রইল। মুখ ফুটে কিছু না বললেও বুঝতে পারলাম 22 বছরের তিলপরিটা আমার উপর অভিমান করেছে। কিন্তু ওকে সেটা না বুঝতে দিয়ে পূর্বের স্বরে জিজ্ঞাসা করলাম, কি হলো, যাবি না? মলিন মুখে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। আমি দরজার কাছে এসে
আবার পিছন ফিরে বললাম, আস্তে আস্তে আসবি, কেউ যেন টের না পায়। এবারও কেবল হ্যাঁ সূচক মাথা নাড়ালো আর আমাকে অনুসরণ করে হাঁটতে শুরু করলো। পায়ে পায়ে দুজনে ছাদে চলে এলাম, কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ যে পুরো আকাশ জুড়ে চাঁদ তো দূর, একটা তারাও পেলাম না। প্রাকৃতিক আলোর বিপরীতে এই অন্ধকার রাতে কেবল কৃত্রিম আলোয় ছাদটা কিঞ্চিত আলোকিত হয়েছে। সে আলোকে ধার করে আমি এসে বসে পড়লাম দোলনাতে। তিলপরি আমার সামনে দাঁড়িয়ে কি যেন ভাবছে না বসে। ওকে ভাবনাগ্রস্ত দেখে জিজ্ঞেস করলাম, কি ভাবছিস? কিছু না। বস এখানে। আমার পাশে বসতে বললাম, কিন্তু না বসে চুপটি করে দাঁড়িয়ে আছে। কৃত্রিম আলোটা ওর মুখে পড়ছে, আর সেটা দিয়ে ওর এক রত্তি মুখটা দেখে বুঝতে পারলাম ভয়ে ভেতরে ভেতরে কাঁপছে। ভয় তটস্থ হওয়া মুখটা দেখে নিজের অজান্তেই হেসে উঠলাম। ওর হাত ধরে টেনে বসিয়ে বললাম, ভয় নেই। আমার গলায় ঝুলে পড়লেও কালো গোলাপের মালাটা গলা থেকে খুলে ছুঁড়ে ফেলতে চাই না। এবার বিস্ময় নিয়ে তাকালো আমার দিকে। ওর ধরে রাখা হাতটা এবার দুই হাতে চেপে ধরে মুখোমুখি হয়ে বসলাম। তিলপরি মাথা নুইয়ে রেখেছে, কিন্তু আমি ওকে দেখছি পলকহীন দৃষ্টিতে। দেখতে দেখতে বললাম, তিলপরি, তোকে যদি আমি 2 বছর পর নতুন করে এই বাড়িতে আনি, তুই কি আপত্তি করবি? আমার কথাটা হয়তো ও বুঝতে পারেনি, তাই অবাক দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল আমার পানে। ওর চোখে আমি হাজারো প্রশ্ন খুঁজে পেলাম, আর সেটা বুঝতে পেরে বললাম, আমার পড়াশোনা শেষ করে ব্যবসায় ঢুকতে 2 বছর সময় লাগবে। এই 2 বছর সময় কি আমাকে দিতে পারবি? এখনো চুপ করে আছে বলে আমি আবার বললাম, জীবনে আমি সবকিছু পরিকল্পনা মাফিক করতে পছন্দ করি, কিন্তু এমন একটা বিষয়ই অপরিকল্পিতভাবে হয়ে গেল। তুই কেবল সম্মতি দে। বাবা মা আর খালামণিকে আমি সামনে নিব। দিবি না আমায় 2 বছর সময়? বোকার মতো মেয়েটা ডান দিকে ঘাড় হেলিয়ে সম্মতি দিল। আমি মৃদু হেসে ওকে জিজ্ঞেস করলাম, বকা দিয়েছি বলে রাগ করেছিস? দ্বিগুণ বেগে মাথা নাড়িয়ে বলল, হুম। তাহলে কান্না করলি কেন? আবার সেই নীরবতা আঁকড়ে বসে রইল। আমিও আর জিজ্ঞেস না করে ট্রাউজারের পকেট থেকে একটা ছোট্ট বক্স ওর হাতে ধরিয়ে দিয়ে বললাম, এটা খুলে দেখো। ভরা চোখ জোড়া আমাকে একবার দেখে নিঃশব্দে বক্সটা খুলতে শুরু করলো। বক্স খুলে যখন একটা ব্রেসলেট দেখতে পেল, তখন আরো বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, এটা আমার জন্য? আমি দায়সারা ভাব নিয়ে বললাম, বউয়ের জন্য ঘুরিয়েছিলাম, কিন্তু তোকে যেহেতু বিয়ে করতে হলো, তাই এটা তোকেই দিলাম। কিন্তু এতে তো আমার আর আপনার নাম খোদাই করা আছে। কই দেখি। ওর হাত থেকে ব্রেসলেটটা নিয়ে অহেতুক দেখতে শুরু করলাম। তারপর হুট করেই ওর ডান হাতে পরিয়ে দিতে দিতে বললাম, গড়িয়েছি, যার জন্য তার নামই তো থাকবে, তাই না? কিন্তু ওকে বলতে না দিয়ে বললাম, কোনো কিন্তু নয়, দিয়েছি যখন পরে রাখবি, আর কালকে আমি তোকে বাসায় পৌঁছে দিয়ে আসবো, কেমন? ঠিক আছে। কয়েক সেকেন্ড নীরব থেকে রাতের আকাশটা উপভোগ করলাম। এমন অমাবস্যার রাতেও নিজের মাঝে ভালো লাগা অনুভব করছি। পাশে বসে থাকা মেয়েটার উপর মায়া অনুভব করছি, হয়তো ভালোবাসাও। তাহলে কি আমি তিলপরিকে ভালোবাসি? ভালোবাসলে ওকে বিয়ে করার কথা বলার পর সবার সাথে রাগারাগি কেন করলাম? কেন কনকের ছবি দেখিয়ে আমি তিলপরিকে বলেছিলাম কনককে আমি ভালোবাসি? নিজেকে কেমন যেন অচেনা আর অজানা মনে হয় আমার। কিন্তু আজকে পাশে বসা মেয়েটাকে বড্ড চেনা মনে হচ্ছে, যেন ওর সাথে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। দম বন্ধ হওয়া স্তব্ধতা কাটিয়ে তিলপরিকে জিজ্ঞেস করলাম, তোর ক্লাস কবে থেকে? আজকেও ছিল, কিন্তু কালকে নেই। পরশুদিন দুটো আছে। ও আচ্ছা, রাতের খাবার খেয়েছিস? আপনি? না, আজকে আর খাবো না। না খেলে শরীর খারাপ করবে। এখন খাবেন? আমি খাবার নিয়ে আসবো। ঘন্টা 2 আগেও কত বকা দিয়েছি, অথচ সব ভুলে এখন আমাকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে। বউরা কি এমনই হয়? শত আঘাত ভুলে কেবল স্বামী নামক মানুষটার যত্নে নিজেকে নিয়োজিত রাখে। আমার জানা নেই, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে বউরা এমনই দায়িত্বশীল আর যত্নবান হয়। মিরাজ, এই মিরাজ। খুব পরিচিত একটা কণ্ঠে নিজের নাম শুনতে পাচ্ছি, কিন্তু ঘুমের ঘোরে স্পষ্ট বুঝতে পারছি না, আর তাকিয়ে দেখতেও ইচ্ছে করছে না। তাই ঘুম আঁকড়ে পড়ে রইলাম বিছানায়। ভেবেছিলাম ডাকাডাকি বন্ধ হয়ে যাবে, কিন্তু এবার আমার গায়ে ঝাঁকুনি দিয়ে ডাকছে। মিরাজ, এই মিরাজ। একরাশ বিরক্তি নিয়ে এবার চোখ খুলে তাকালাম। আমার মা জননী মুখখানা
ভার করে দাঁড়িয়ে আছেন। আমি ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? আর হবে না। তোর কি ভার্সিটি নেই? দুই হাতে বালিশ আঁকড়ে মুখ গুজে বললাম, বিয়ের পরের দিন কেউ ভার্সিটিতে যায়? আমার কথা শুনে মা যেন আকাশ থেকে পড়ল। এমন একটা ভাব করে জিজ্ঞেস করলো, বিয়ের পরদিন মানে? কার বিয়ে? কবে হলো? কার আবার? আমার বিয়ে। আমার কথায় ক্ষেপে গিয়ে মা আমাকে মারতে শুরু করে বলল, পাজি ছেলে, বিয়ে করার কথা বললে পালিয়ে বেড়াস। এখন স্বপ্নে বিয়ে করে উল্টোপাল্টা শোনানো হচ্ছে আমাকে। মা কি করছো? লাগছে তো। হাড় গর্জে ভেঙে ফেলিনি, এইটাই তোর সাত কপালের ভাগ্য। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়, ভার্সিটিতে যেতে আবার দেরি হয়ে যাবে। ঠিক আছে। উত্তর পেয়ে মা চলে গেল। আমি শোয়া থেকে উঠে বসে ভাবতে লাগলাম, তাহলে কি তিলপরির সাথে আমার বিয়ে হয়নি? এটা আবারও স্বপ্ন ছিল? ধ্যাত, এর প্রখরতা বিরাজমান। চারিদিকে কেবল উত্তপ্ত বাতাসের ছড়াছড়ি। তার মাঝে একরাশ হতাশা নিয়ে ক্যান্টিনের এক কোণে বসে আছি আমি। খা খা করা রোদ্দুরে নিজের মনেও খরা অনুভব করছি। কিসের খরা জানা নেই। বাইকের চাবিটা অনবরত নাড়িয়ে ভাবছি স্বপ্নের কথাগুলো। ভাবছি কেন বিয়ে করতে চাই না আমি, আবার কেনই বা বিয়ে পাগল আমি। অনার্স শেষ করে মাস্টার্সে পড়ছি। মা বাবা বলেছিল, বিয়ে করেও পড়াশোনা করতে পারবি। তোর মা একা একটা বাড়িতে থাকে, আমি ব্যবসায় নিয়ে ব্যস্ত। ঘরে একটা মেয়ে থাকলে খারাপ কি বল? আমাকে বিয়ের ব্যাপারে বোঝাতে গেলেই আমি মুখের উপর বলে দেই, এসব বিয়ে টিয়ে আমি করব না। কিন্তু সে আমি আবার বিয়ের স্বপ্ন দেখি, বউ নিয়ে রাতভর জ্যোৎস্না বিলাসের স্বপ্ন দেখি। বুঝি না একসাথে দুই মন মানসিকতা কেন আমার মাঝে বিদ্যমান। কিরে মামা, মনে মনে কার ভাবনায় ডুব দিলে? হঠাৎ ফুয়াদের ডাকে ভাবনায় ছেদ পড়ল আমার। জোরপূর্বক একটু হেসে বললাম, কার ভাবনায় আর ডুব দিব? বিয়ে করার কথা ভাবছিলাম। তুই বেটা আধা পাগল। যেখানে তোর ফ্যামিলি তোকে বিয়ে করাতে চায় সেখানে তুই পালিয়ে বেড়াস, আবার বিয়ে করার স্বপ্নও দেখিস। মানে কি এসবের? আমি নিজেও কনফিউজড, জানি না এসবের মানে কি। তবে আমি বিয়ে করব না কোনো মতেই, কিন্তু বিয়ে করার খুব শখ। আর কত স্বপ্ন দেখছিস? ধুর বেটা, তোর মাথা ঠিক নাই, এজন্য উল্টো পাল্টা বকছিস। এদিকে আমি আমার আব্বাকে কতভাবে বোঝানোর চেষ্টা করি, কিন্তু আমার বাপ বুঝেও না বোঝার ভান করে থাকে। তাচ্ছিল্যের সুরে, তোর মতো ছাগলের জন্য এটাই ঠিক আছে। অবাক হয়ে, আমি ছাগল? ছাগলই তুই, দাড়ি রাখবি ভালো কথা, কিন্তু পুরো মুখে না রেখে কেবল থুতনিতে ছাগলের লেজ রেখেছিস কেন? ফুয়াদ মুহূর্তেই এমন একটা ভাব নিল যেন সে কোথাকার কোন এক রাজপুত্র, আর আমি তার প্রশংসায় পঞ্চমুখ রাজপুত্রের মতো ভাব নিয়ে থুতনিতে হাত বুলিয়ে বলতে লাগলো, ইটস আই লাস্টের ফ্যাশন ইডিয়েট। ফ্যাশনের কি বুঝিস তুই? ছাগলের লেজ থুতনিতে রেখে ফ্যাশন করার শখ নেই আমার। এমনিতেই আমার পিছনে কত মেয়ের সিরিয়াল। আমিও বেশ ভাব নিয়ে কথাটা শেষ করলাম। হঠাৎ ফুয়াদ গলা উঁচিয়ে আমার পিছনে তাকিয়ে কি যেন খুঁজতে শুরু করলো। ওর এমন খোঁজাখুঁজি দেখে আমি জিজ্ঞেস করলাম, কি রে, পিছনে কি খুঁজছিস? মেয়েদের লম্বা সিরিয়াল। ইয়ার কি করছিস? এটা বলতে হবে, বুঝিস না তুই? বলেই হাসতে শুরু করলো ফুয়াদ, আর আমি আর চোখে তাকিয়ে রইলাম ওর দিকে। আমি আর ফুয়াদ সেই স্কুল লাইফ থেকে খুব ভালো বন্ধু। ফুয়াদ মেয়েদের প্রতি খানিকটা দুর্বল, তবে সেটা ঠাট্টা তামাশার মধ্যে সীমাবদ্ধ। ছেলে হিসেবে খুব ভালো, কিন্তু কয়েকদিন পর পর ওর মাথায় এমন ভূত চাপে যে কখনো চুলদারি বড় করে দেবদাস হয়ে যায়, আবার কখনো রোমিও হয়ে যায়। এই মুহূর্তে আর ইচ্ছে করছে না আড্ডা দিতে, তাই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললাম, তুই তোর বুঝ করে নিয়ে বসে থাক, আমি চললাম। আরে কোথায় যাচ্ছিস? তোর সিরিয়াল থেকে একটা মেয়ে আমাকে দিয়ে তারপর যা। পিছন থেকে বকবক করেই যাচ্ছে, আর আমি বিনা উত্তরে হাঁটতে লাগলাম। মুচকি এসে ফুয়াদকে বলা কথাটা পুরোপুরি মিথ্যা নয়। আমার ২৬ বছরে বয়সে ৬টা মেয়েকে মুখের উপর না করে দিয়েছি। তারা দেখতে মোটামুটি সুন্দরী ছিল এবং যোগ্যতাও হয়তো আমার চেয়ে বেশি ছিল, কিন্তু আমি তাদেরকে গ্রহণ করতে পারিনি। কোনো এক অজানা কারণে আমি আজও একাকী জীবনে ব্যস্ত সময় পার করছি। হাঁটতে হাঁটতে ভার্সিটির গেট পেরিয়ে চলে এলাম পার্কিং জোনে। বাইকে চড়ে বসে কেবল বাইক স্টার্ট দিলাম, হঠাৎই ফোনটা কেঁপে উঠল। জিন্সের পকেট থেকে ফোন বের করে দেখি ছোট খালামুনির কল। এক হাতে বাইক ধরে অন্য হাতে কল রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম খাল। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুই এখন কোথায় আছিস? ভার্সিটি থেকে বের হব এখন।
একটু বাসায় আসতে পারবি? এখন? হ্যাঁ, তোর কি কোনো কাজ আছে? না, তেমন কোনো কাজ নেই। ঠিক আছে, আমি আসছি। হুম। কল কেটে অতি দ্রুত বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম খালামণির বাসার উদ্দেশ্যে। প্রায় 15 কি 20 মিনিটের মধ্যে হাজির হয়ে গেলাম। বাইক থেকে নেমে বাইকের চাবিটা অনবরত নাড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে কলিং বেল বাজিয়ে দিলাম। 1-2 মিনিট পর দরজা খুলে যেতেই দেখি হলুদ রঙের 3 পিস পরিহিত একটা মেয়ে মাথায় ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে, কিন্তু মুখমণ্ডলে চেয়ে আছে বিরক্তি। আর এই বিরক্তিটা যেন আমারই জন্যে। আমি মৃদু হেসে জিজ্ঞেস করলাম, তিলপরি, খালামণি কোথায়? কয়েক সেকেন্ড আমাকে পর্যবেক্ষণ করলো, বাম দিকে মাথা ঘুরিয়ে কিন্তু আমার উপর স্থির দৃষ্টি রেখে চেঁচিয়ে বলল, মা তোমাকে ডাকছে। ভেতর থেকে খালামণি পাল্টা প্রশ্ন করলো, কে ডাকে? আমার দিকে সোজা হয়ে কপট রাগ নিয়ে বলল, আমার চেনা নেই, তুমি এসে দেখে যাও। বলেই দরজা থেকে সরে হনহন করে ভেতরে চলে গেল। আমি এদিকে হ্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে আছি, বাকরুদ্ধ হয়ে। আমার বাবা মা আমাকে তেমন কিছু বলার সাহস পায় না। আমার মেজাজ খিটখিটে বলে। আমি বলতে গেলে সব জায়গায় একটা সিংহের মতো ভাব নিয়ে থাকি, হোক সেটা বাবা মায়ের কাছে বা অন্য কারো কাছে। কিন্তু এই মেয়ের সামনে আমার সাহস বিড়ালের চেয়েও 2 ডিগ্রি নিচে নেমে যায়। সাহস কি ডিগ্রি দিয়ে মাপা হয়? ওকে দেখে বোধ হয় মাথার কয়েকটা তার ছিঁড়ে গেছে, তাই এমন উদ্ভট কথাবার্তা বলছি। ভাবনাকে সরিয়ে রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিলাম। সোফায় বসে ওকে নিয়ে জল্পনা করতে শুরু করলাম। কালকে স্বপ্নে যেভাবে ওকে শাসিয়েছি, এমনটার অর্ধেকও যদি আমি বাস্তবে করি, তাহলে এই মেয়ে আমার শার্টের কলার ধরে অগণিত আছাড়ে আমাকে থেতলে দিবে। 1 কাপ চা হাতে খালামণি এসে হাজির হয়ে বলল, ও মা, তুই এসেছিস? তাহলে মেয়েটা চেনে না কেন বললো? এমন কথার জবাবে কি বলা উচিত তা বোধগম্য হচ্ছে না, তাই মেকি হাসি রেখা টেনে কেবল তাকিয়ে রইলাম। খালামণি হাতের চাটা দেখিয়ে বললেন, ভাবলাম কে না কে এলো, তাই চা করে এনেছি, কিন্তু তুই তো আবার চা খাস না। আমি কিছু বলার আগে খালামণি আবার ডাকতে শুরু করলো, কথামণি, কথামণি, কথামণি। রুম থেকে জবাব দিল, জি মা, এদিকে আয় একটু। আসছি। আমাকে উদ্দেশ্য করে এবার বলল, মিরাজ বাবা, তোর খালুমণি বাসায় নেই, প্রত্যয়ের কলেজে কি যেন কাজ আছে, তুই কি একটু ওর সাথে কলেজে যেতে পারবি? ঠিক আছে, কিন্তু কখন যেতে হবে? এই ঘন্টাখানেক পর। ও। এর মাঝে তিলপরি এসে খালামণিকে জিজ্ঞেস করলো, ডাকলে কেন মা? যা তো মিরাজের জন্য 1 গ্লাস লেবুর শরবত করে নিয়ে আয়। খালামণি কথাটা পুরোপুরি শেষও করতে পারেনি, তার আগে তীক্ষ্ণ দৃষ্টি দিল আমার দিকে। ওর এমন চাহনি দেখে আমি খালামণিকে বললাম, খালামণি, এসব কিছু লাগবে না, আমি ভার্সিটিতে কফি খেয়েছিলাম, এখন আর কিছু খাবো না। কথাগুলো বলতেই রাতের স্বপ্নের কথা মনে পড়ল। স্বপ্নে দেখেছিলাম মা বলা সত্ত্বেও আমি ওকে পোশাক দিতে রাজি হইনি, আর বাস্তবেও রাজি নই আমার জন্য কিছু করতে। বুঝলাম না স্বপ্ন আর বাস্তবতায় এমন আকাশ পাতাল তফাৎ কেন। খালামণি বলল, কিছু মুখে দিবি না, সেটা কি হয়? তিলপরিকে বলল, শরবত নয়, লুডুস রান্না করে নিয়ে আয়, কলেজে যেতে দেরি আছে। ঠিক আছে। খালামণিকে অতি শান্ত গলায় ঠিক আছে বলে অশান্ত দৃষ্টি দিল আমার দিকে। আমি আর কাউকে কিছু না বলে চুপচাপ বসে হাসপাস করতে লাগলাম। তিলপরি ড্রয়িং রুম ত্যাগ করতে খালামণি আমাকে বলল, মিরাজ, আপা দুলাভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে তো আমাদের বাসায় যেতে পারো খালামণি। যাবো যাবো করে যাওয়া হয় না, কি করব বল? তারপর তো যা। পুরো কথা শেষ করার আগেই ফোনটা বেজে উঠলো খালামণির। কিঞ্চিত রাগ নিয়ে নিজে নিজেই বলে উঠল, সময় নেই, অসময় নেই, এই ফোনটা কেন যে চেঁচাই সেটাই বুঝে আসে না। বাবা মিরাজ, তুই বস, আমি দেখি গিয়ে। ঠিক আছে খালামণি। খালামণি চলে যেতেই সোফায় হেলান দিয়ে ফোনটা স্ক্রল করতে শুরু করলাম। প্রায় 10-15 মিনিট পর 1 বাটি নুডলস হাতে আমার সামনে দাঁড়ালো তিলপরি। আমি ফোন থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকাতেই বাটিটা টেবিলের উপর রেখে চলে যেতে লাগলো। আমি ওকে ডাকলাম, তিলপরি। আমার দিকে ঘুরে হাত ভাঁজ করে দাঁড়ালো নিঃশব্দে। আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, কেমন আছিস? নীরস গলায় বলল, দেখে তো বোঝার কথা কেমন আছি। রাগ করেছিস আমার উপর? আর চোখে তাকিয়ে, আপনি কোন হরিদাস পাল, যার উপর রাগ করে আমার দিন মাটি করব? সবসময় এভাবে কেন কথা বলিস? আমি তো তোর খালাতো ভাই, তোর কি উচিত না আমার সাথে একটু মিষ্টি করে কথা বলার? চোখ মুখ খিচে এবার উত্তর দিল,
আপনি আমার খালাতো ভাই বলেই এইটুকুন কথা বলছি। তাও অন্য কেউ হলে কৌশমিক কালেও কথা বলতাম না, আর মিষ্টি করে কথা বলতে আমি জানি না। অবশ্য জানলেও আপনার সাথে বলতাম না। কেন? আমি কি খুব বেশি খারাপ? যে নিজের সঙ্গে ছাইপাশ নিয়ে ঘুরে, যে নিজের চেয়ে বয়সে বড় মেয়ের সাথে যাই হোক, এমন ছেলে নিশ্চয়ই ভালো না। আমার চোখে তো একদমই নয়। তার উপর বাবা মায়ের অবাধ্য। তুই কিন্তু আমাকে ভুল বুঝছিস তিলপরি। আমার নিজের চোখে দেখা আর নিজ কানে শোনা জিনিস কি করে ভুল হবে? আর আমি আপনাকে ভুল বুঝি বা শুদ্ধ, তাতে আপনার কি? আপনার এসব জঘন্য কর্মকাণ্ডের কথা আমি কাউকে বলবোও না, আর অহেতুক ভয় পাওয়ার কিছু নেই। আর আপনার ব্যক্তিগত বিষয়ে আমার হস্তক্ষেপ করারও ইচ্ছে নেই। আমার কথাগুলো আগে শোন, তারপর যা ইচ্ছে হয় ভাবিস। এইসব শুনে আমি কি করব? তার চেয়ে নুডলস রান্না করেছি, খেয়ে আমাকে উদ্ধার করুন। আর নির্দ্বিধায় খেতে পারেন, ভালো করেই রান্না করেছি। সেটা আমি জানি তিলপরি, কিন্তু সে কবে থেকে তোর ভ্রান্ত ধারণা দূর করতে চাইছি, তুই তো আমাকে বলার সুযোগই দিচ্ছিস না। সুযোগ দেওয়ার জিনিস নয়, সুযোগের অপেক্ষায় থেকে কাজ সমাধা করতে হয়। আর আপনাকে সুযোগ দেওয়ার আমি কে? কিছুই না। কথাগুলো বলে হনহন করে চলে গেল আমার সামনে থেকে। পিছন থেকে বার কয়েক ডেকেছিলাম, কিন্তু আমার মায়া জড়ানো ডাকগুলো ওর মনকে ফেরাতে পারল না। বছরখানেক আগে করা ভুলের মাসুল এখনো গুনতে হচ্ছে। ভাবিনি মজা করে বলা মিথ্যাটা আমারই মজা বানিয়ে ছাড়বে। দরকারি কাজ ছিল বলে কনকের কিছু পাসপোর্ট সাইজের ছবি আমার কাছে ছিল। সেদিন সকালে নাস্তা সেরে উঠতে যাব, তখন আব্বা এসে কিছু হাত খরচও দিয়েছিল। সেটা ওয়ালেটে রাখতে গিয়ে কনকের এক দুটো ছবি খাবার টেবিলে পড়ে গিয়েছিল। আমি বিষয়টা লক্ষ্য করিনি। মা সেখান থেকে একখানা ছবি হাতে নিয়ে ভালো করে মিনিট দুয়েক দেখে আমাকে জিজ্ঞেস করেছিল, মেয়েটা কে রে, যার ছবি মানিব্যাগে নিয়ে ঘুরছিস? কিঞ্চিত অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম, কই দেখি। মার হাত থেকে ছবিটা নিয়ে দেখি কনকের ছবি। স্বাভাবিক গলায় জবাব দিয়েছিলাম, ও এটা তো কনক, আমার সাথেই পড়ে, অবশ্য আমার চেয়ে বয়সে বড়। বিস্ফোরিত নয়নে মা জিজ্ঞেস করেছিল, তোর বড়? হ্যাঁ, কেন মা, কোনো সমস্যা? নীরস গলায় না। বলেই মা মুখ ভার করে কিচেনে চলে গিয়েছিল। তেমন বিশেষ কোনো কারণে নয়, এমনিতেই কনকের একটা ছবি তিলপরির মুখের সামনে ধরে বলেছিলাম, ছবিটা দেখো তো। আমার হাত থেকে ছবিটা নিয়ে কোনো রকমে দেখে অতি সাধারণ মন্তব্য করেছিল, সুন্দর। সুন্দর না, বলো খুব সুন্দর, ভালোবাসি ওকে। কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করে নীরস গলায় বলেছিল, ও। এই ঘটনার পর থেকে আমার উপর একটু একটু করে ওর অভিমান জমতে শুরু করে। তবে সেটা ভিতরে চেপে রাখত, কখনো প্রকাশ হতে দিত না। কিন্তু দ্বিতীয় এবং অনিচ্ছাকৃতভাবে ঘটে যাওয়া একটা ঘটনার পর থেকে আমার উপর ওর চেপে রাখা রাগ এবং অভিমান প্রকাশ করতে শুরু করলো। সেদিন গুলশানে একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ করে দোকান থেকে বের হচ্ছিলাম, তখন ডান পাশ থেকে কেউ বলে উঠেছিল, মিরাজ, তুই এখানেই? খানিকটা অবাক হয়েছিলাম এই ভেবে যে এখানে আমাকে আবার কে জেনে। কারণটা, গুলশানে তো আমার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ থাকে না। নিজের মাঝে জায়গা কৌতূহলকে দমাতে ঘুরে দাঁড়িয়েছিলাম ডান দিকে, আর সাথে সাথেই অবাক খুশি হয়ে বলে উঠেছিলাম, মুকুল তুই? নিকোটিনে কালো হওয়া ঠোঁটে মায়া জড়ানো হাসি দিয়ে 2 কদম সামনে এসে দাঁড়িয়েছিল মুকুল। করমর্দন করার উদ্দেশ্যে আমার দিকে ডান হাত বাড়াতেই আমিও হাত মিলিয়ে কোলাকুলি করে আবার সোজা হয়ে দাঁড়ালাম। মুকুলের মতো আমার ঠোঁটেও টান টান হাসি রেখা, হাসিটা বিরাজমান রেখে জিজ্ঞেস করেছিলাম, তুই এখানে? এমনিতেই, তেমন বিশেষ কোনো কাজ নয়, তোর কাজ ছিল। হ্যাঁ, তা এখনো খাসনি? ছেড়ে দিয়েছিস? না, ছাড়িনি। তরিকে হারিয়ে এখন সিগারেট নিয়েই বেঁচে আছি। তরি ছিল মুকুলের প্রিয়তমা, কিন্তু তার প্রিয়তমা তাকে ফাঁকি দিয়ে চলে গেছে অদূর আকাশে। ওদের ভালোবাসা নিয়ে আমরা সবাই অনেক অবাক হতাম, কারণ একজন থাকতো ঢাকায়, অন্যজন সেই সিলেটে। শত শত মাইল দূরে থেকেও ওদের ভালোবাসায় কখনো বিভেদের সৃষ্টি হতো না। কিন্তু এত ভালোবাসা মুকুলের কপালে হলো ক্ষণস্থায়ী। তাই তো সড়ক দুর্ঘটনার শিকার হয়ে অকালে মারা গেল তরি। সেই থেকে মুকুল পাগল প্রায় হয়ে গেছে তরির জন্য। প্রথম যখন তরির মৃত্যুর খবর শুনেছিল, তখন আঘাতটা সইতে না পেরে জ্ঞান হারিয়েছিল। কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না যে তার ভালোবাসার মৃত্যু হয়েছে। তরি চলে গিয়ে মুকুলের হাতে নিকোটিন ধরিয়ে দিয়ে গেল। বেঁচে থাকলে হয়তো এভাবে
মুকুলকে শেষ হয়ে যেতে দিত না। আমরা অনেক বুঝিয়েছিলাম মুকুলকে, কিন্তু কোনো কাজ হয়নি। সে তরিকে ভুলতে বেছে নিয়েছে নিকোটিনকে। কিন্তু এটা তো সঠিক সমাধান নয়। পকেট থেকে আস্ত এক প্যাকেট সিগারেট বের করে আমাকে দেখিয়ে বলল, এই দেখ, আমার কাছে আর কিছু না পেলেও সিগারেট আর লাইটার পাবি। কপট রাগ দেখিয়ে আমি বলেছিলাম, লাইটারে সিগারেট না জ্বালিয়ে নিজেকে জ্বালিয়ে দে। নিজের কি অবস্থা করছিস সে খেয়াল আছে? রাগ করিস না দোস্ত, আসলে তরি ছাড়া যদি কোনো কিছুর খেয়াল রাখি সেটা কেবল সিগারেটের, অন্য কিছুর খেয়াল মাথায় থাকে না। দূর বলে ওর হাত থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে নিজের পকেটে রেখে দিয়ে বলেছিলাম, এসব খাওয়া বন্ধ, চল এখন কোথাও গিয়ে বসি। ঠিক আছে। দুপুর অবধি মুকুলের সাথে গুলতানি মেরে চলে এসেছিলাম খালামণির বাসায়, কারণ খালামণি আগের দিন বলে রেখেছিল দুপুরে ওনাদের বাসায় ভোজন বিলাস করতে। দুপুর 1টা নাগাদ সোফায় বসে আমি আর প্রত্যয় আড্ডা দিচ্ছিলাম। তখন তিলপরি এসেছিল জিজ্ঞেস করতে, এখন খাবেন নাকি একটু? ওকে জবাব দিতে যাব তার আগেই পাজি প্রত্যয় আমার পকেট থেকে মুকুলের সিগারেটের প্যাকেটটা বের করে বলে উঠেছিল, আল্লাহ ভাইয়া, তুমি সিগারেট খাও? প্রত্যয় হাতে সিগারেটের প্যাকেট দেখে তিলপরি অবাক হওয়ার পাশাপাশি দাঁত কিরমির করতে শুরু করেছিল। এদিকে আমি কি বলবো সেটা বুঝতে না পেরে চুপ করে কেবল তাকিয়েছিলাম অগ্নিমূর্তি হওয়া তিলপরির দিকে। কয়েক সেকেন্ড আমাকে অগ্নি দৃষ্টিতে দেখে কপট রাগ নিয়ে বলেছিল, মনে হয় না দুপুরে খাওয়ার প্রয়োজন আছে, এই দিয়ে সপ্তাহখানেক চলে যাবে। বলে রাগে মুখখানা নিয়ে চলে গিয়েছিল। এদিকে আমি বোকার মতো বসেছিলাম আর প্রত্যয় সবটা দেখে দাঁত বের করে হাসছিল। সেদিন ইচ্ছা করছিল পাজিটাকে ঠাস ঠাস করে গোটা দুয়েক কানের গোড়ায় লাগাতে। এই ঘটনার পর আজ অব্দি আমার সাথে ভালো করে কথা বলে না। আমাকে যেন ওর সহ্যই হয় না, এমন একটা ভাব নিয়ে থাকে। এই কয়েক মাসে চেষ্টা করেছি কয়েক হাজার বার, কিন্তু এই মেয়েকে নাগালেই পাই না। কেমন যেন পালিয়ে পালিয়ে বেড়ায় আমার থেকে। বিনা অপরাধে যখন কেউ ভুল বুঝে তখন বুকের ভেতরটা যেন দাও দাও করে চলে। মনে হয় তার ভ্রান্ত ধারণা দূর করতে পারলে হয়তো আগুনটা নিভে যাবে। আমার অবস্থাও ঠিক এমন, তাই তো ওর ভুল ভাঙানোর জন্য উঠে পড়ে লেগেছি। যদিও সব চেষ্টা বৃথা যাচ্ছে, তবুও আশায় বুক বাঁধি, হয়তো কোনোদিন ওর ভুল ভাঙিয়ে নিজের কষ্টের অবসান হবে। প্রত্যেক কলেজের কাজগুলো মিটিয়ে দুজনে এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। গন্তব্য এখন প্রত্যয়ের বাড়ি, তারপর আমার বাড়ি। বাইকের কাছাকাছি এসে দাঁড়াতেই আমি প্রত্যয়কে বললাম, প্রত্যয়, হ্যাঁ ভাইয়া। তোর বোনকে সারাক্ষণ এমন খিটখিটে মেজাজেই থাকে? আমার কথায় প্রত্যয় হাসতে শুরু করলো। ওর হাসি দেখে আমি জিজ্ঞেস করলাম, হাসছিস কেন? সারাক্ষণ খিটখিটে থাকে না, আবার অন্য কারোর সাথেও না। আপু তো খুব শান্ত মেজাজের, সবাই বলে। শুধু তোমার সাথে মনে হয় এমন করে। আর এমন করার কারণ হয়তো সেদিনের কাহিনীটা। আমি বুঝেও না বোঝার ভান করে জিজ্ঞেস করলাম, কোন কাহিনী? আরে ওই যে সেদিন আমি তোমার পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করলাম, আর সেটা থেকে আপু রাগ করলো। আমার মনে হয় সেটা নিয়েই এখনো রেগে আছে। খুব বেশি বুঝে গেছিস দেখছি। এগুলো তো পানির মতো সোজা, তাহলে বুঝবো না কেন? আমি বাইকে চড়ে বসে বললাম, বেশি পাকনামি না করে বাইকে চড়ে বস, বাসায় যেতে হবে। বাসায় এসে বাইক থেকে নেমে প্রত্যয় বলল, ভাইয়া ভিতরে আসো। হ্যাঁ যা তুই। বাইক রেখে ভেতরে এসে দেখি প্রত্যয় বেল বাজিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওর পাশে এসে দাঁড়াতেই দরজা খুলে গেল। প্রত্যয় হনহন করে ভেতরে ঢুকে গেল। সামনে তাকিয়ে দেখি এবারও তিলপরি দরজা খুলেছে। আমি হাসি মাখা মুখ নিয়ে ওর দিকে তাকাতেই বিতৃষ্ণা ভরা কণ্ঠে আমাকে বলল, যে চেহারা পছন্দ নয় সেই চেহারা বারবার দেখা লাগে। আমি কি দেখতে খুব খারাপ? না না, আপনার মতো হিরো মার্কা চেহারার ছেলে যদি দেখতে খারাপ হয় তাহলে আমার মতো শ্যামলা মেয়ে তো কাজের বেটির তালিকায় যাবে। সবসময় এমন কেন করিস? কিছু বলতে চাইলে শুনতেও চাস না। আপনার কথা শোনার জন্য মানুষের কি অভাব আছে? যান না, গিয়ে আপনার সিনিয়র বন্ধুকে এসব শোনান। আমাকে তো একদমই নয়। দিন দিন যে বদরাগী আর খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছিস সে খেয়াল কি তোর আছে? আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, কারণ আমার পরিবার আছে আমাকে নিয়ে ভাবার জন্য। আমাকে তোর পরিবারের বাইরের কেউ মনে হয়? মনে হওয়ার কি আছে, আপনি আমার পরিবারের বাইরের একজনই। এখন ভেতরে আসবেন নাকি দরজা লাগিয়ে দেব? অভিমানী সুরে অন্যদিকে তাকিয়ে বললাম, ইচ্ছে করছে না ভেতরে যেতে। না করাটাই উত্তম। বলেই মুখের উপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। আমি ঠায় জায়গায় দাঁড়িয়ে রইলাম। ওর এমন তিক্ত কথায়
আমার চলন শক্তি যেন মরে গেছে। কয়েক মিনিট থা মেরে দাঁড়িয়ে রইলাম, মুখখানা গম্ভীর করে। ওর প্রতিটা কথা আমার বুকে যেন সুই ফুটালো। মনে গভীরে একটা যন্ত্রণা অনুভব করছি, চাপা যন্ত্রণা। মিনিট দুয়েক পর হঠাৎ আস্তে করে দরজাটা খুলে গেল। চোখ তুলে তাকিয়ে আমি তো বোকা বনে চলে গেলাম। দরজা আঁকড়ে দাঁড়িয়ে আছে তিলপরি। চোকাচোকি হতেই অতি শান্ত গলায় আমায় বলল, ভেতরে আসুন। কেবল দুটো শব্দে ওর প্রতি জমা অভিমান অনেকটাই কোথায় যেন মিলিয়ে গেল। কিন্তু যে আমার সাথে এমন ব্যবহার করলো তার কথা এখন মানতে একটু ইচ্ছে করছে না বলে বললাম, না, বাসায় চলে যাব। বাসায় যাওয়ার হলে অনেক আগে চলে যেতে। ভেতরে আসুন। ভেতরে গিয়ে কি করব? আমি তো তোর পরিবারের কেউ না। আমার পরিবারের হয়তো কেউ না, কিন্তু আমার কি যেন বলতে গিয়েও না বলে বলল, ভেতরে আসুন, বিশ্রাম করে তারপর চলে যাবেন, সমস্যা নেই। যদি না যাই? অকপটে জবাব দিল, যেটুকু কথা বলি সেটাও বন্ধ করে দেব। এতে আপনার হয়তো কিছু যাবে আসবে না, কিন্তু আমি এটাই করব। কোন অধিকারে আমার সাথে এমন করিস তুই? জানি না, কিন্তু জানবার চেষ্টায় আছি। তোর এমন ব্যবহারে কেউ কষ্ট পেলে তোর কিছু যায় আসে না? এবার মাথা নুইয়ে চুপটি করে আছে। বাম হাতে দরজার হাতল ধরে আর ডান হাতে নখ দিয়ে দরজার কাঠ খুঁচিয়ে কি যেন ভাবছে। উত্তর না পেয়ে আমি আবার জিজ্ঞেস করলাম, কি হলো? কিছু বলছিস না কেন? তোর কিছু যায় আসে না? ভেতরে আসুন, আর কত বাইরে দাঁড়িয়ে থাকবেন? বলেই চলে গেল আমার প্রশ্নের উত্তর বাকি রেখে। তিক্ত কথার ফাঁকে মাঝে মাঝে এমন সুমিষ্ট কথাগুলোর জন্য হয়তো ওর রাগ এবং অভিমানকে আমি প্রশ্রয় দেই। অজানা কারণেই ওর এসব আঘাত আমাকে ক্ষত বিক্ষত করেও আবার প্রশান্তি এনে দেয়। এমনটা কেন হয়? আমি কি নিজের অজান্তেই তিলপরিকে ভালোবাসতে শুরু করেছি? কিন্তু আমার তো তেমন কিছু মনে হয় না। তবে ও আমার স্বপ্নে প্রায় সময় আসে, বোন বা বন্ধু রূপে নয়, আমার বধূ রূপে। বিকেলে খালামণির বাসায় আসার পর হালকা নাস্তা করে লম্বা ঘুম দিয়েছিলাম। ঘুমানোর অবশ্য কোনো উদ্দেশ্য ছিল না, ফোন স্ক্রল করার জন্য বালিশে মাথা রেখেছিলাম। কিন্তু কখন যে চোখের পাতা বুঝে আমাকে ঘুমের দেশে নিয়ে গেল টেরই পেলাম না। এখন হয়তো ঘুম থেকে জেগে উঠতাম না যদি ফোনটা না বেজে উঠত। ফোনের টোনটা কানে আসতেই ধীরে ধীরে ঘুমটা ভেঙে গেল, আর আমি নিজেকে আবিষ্কার করলাম বিছানায়। এত বড় হওয়া সত্ত্বেও ঘুম ভাঙলে নিজেকে আবিষ্কার করতে মিনিট 3 লাগে আমার। ফোনটা বিরামহীন বেজে চলেছে। আমি সোজা হয়ে বসে দুই হাতে চুল আর পরনের ব্লু শার্টটা ঠিক করে নিলাম। বিছানায় অনাথের মতো পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে দেখি মা একের পর এক কল করেই যাচ্ছে। কল রিসিভ করে ঘুম জড়ানো কণ্ঠে বললাম, হ্যালো মা। কোন তুই বাপ? চোখ চটকাতে চটকাতে খালামণির বাসায়। ও, ভার্সিটি যাসনি? হাই তুলে বললাম, হ্যাঁ, সেখান থেকে এসেছিলাম। প্রত্যেক কলেজে যাওয়ার জন্য খালামণি আসতে বলেছিল, আর বাসায় চলে যেতাম, কিন্তু কখন যে ঘুমিয়ে গিয়েছি টেরও পাইনি। আচ্ছা শোন, আমি তোর মামার বাসায়। আমি অবাক হয়ে বললাম, হঠাৎ মামার বাসায় কেন? হঠাৎ কেন হবে? তোকে না সকালে বললাম আদ্রিতাকে আজকে পাত্রপক্ষ দেখতে আসবে। আদ্রিতা আমার মামাতো বোন, বয়সে আমার চেয়ে 2 বছরের বড়। পড়াশোনা শেষ করে এখন একটা স্কুলের শিক্ষকতা করছে। বছরখানেক ধরেই পাত্র দেখা দেখি আর কথাবার্তা হচ্ছে, কিন্তু কোনো না কোনো সমস্যায় বিয়ে বাধা পড়ছে না। মার থেকে কথাটা শুনতে আমার মনে পড়ল বলে বললাম, ও হ্যাঁ। তোর বাবা আজকে ফিরবে না, আর আমাকেও ভাইজান যেতে দিবে না। তুই কি করবি? একটুখানি ভেবে বললাম, বাসার চাবি তো আমার কাছে নেই। চাবি নিতে আসবি না কি ফারিহার বাসায় থাকবি? একটা চাবির জন্য আবার মামার বাসায় যেতে পারবো না, আবার বাসায় একা ভালো লাগবে না। তাহলে ফারিহার বাসায় থাক। এমনিতেও তো সারাদিন ফারিহা খালার বাসায় পড়ে থাকিস। কি করব? ভার্সিটি থেকে খালামণির বাসা কাছে, তাই সুযোগ পেলে চলে আসি। হঠাৎ মা জোরে বলে উঠল, ভাইজান, আমি আদ্রিতার রুমে। তারপর পূর্বের স্বরে আমাকে বলল, তোর মামা ডাকছে, ফোন রাখলা। ঠিক আছে মা। বলেই কল কেটে ফোনটা রেখে ওয়াশরুমে ঢুকে পড়লাম ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। আমার ভার্সিটি আর খালামণির বাসা অনেকটা কাছাকাছি বলে সুযোগ পেলেই চলে আসি। খালামণির এত যত্ন আত্মী উপেক্ষা করা সম্ভব নয় বলেও এত ঘন ঘন আসা যাওয়া। ফ্রেশ হয়ে গেস্ট রুম থেকে বের হতেই খালামণি কিচেন থেকে বের হচ্ছে, হাতে কিসব থালাবাটি নিয়ে আমাকে বলল, আপা কল দিয়েছিল, আমি বলেছি তুই আজকে থেকে যাবি। আমার সাথেও কথা হয়েছে। ও, তাই এখন কি রাতের খাবার খাবি নাকি অন্য কিছু? এখন কিছুই খাবো না খালামণি, একটু পরে একেবারে ডিনার শেষ করে ফেলবো। ঠিক আছে। আমি একটু প্রত্যয় রুমে গেলাম। আচ্ছা যা। সামনে পা বাড়াতেই
তিলপরির রুম দেখতে পেলাম। ভাবলাম ওর রুমে একটু উকি মেরে তারপর প্রত্যেক রুমে যাই। দরজার কাছাকাছি এসে দাঁড়াতেই দেখি গালে হাত দিয়ে বইয়ে মুখ গুজে রেখেছে। বই পড়তে এতটাই মশগুল যে টেরই পাইনি আমি এসে দাঁড়িয়ে আছি। ওর দৃষ্টি আকর্ষণ করতে আমি দরজায় হালকা টোকা দিলাম। সাথে সাথে চমকিত নয়নে তিলপরি তাকালো আমার দিকে। আমি হালকা হেসে জিজ্ঞেস করলাম, আসবো? মুখের উপর অকপটে বলে দিল না। কিন্তু ওর না জবাবকে উপেক্ষা করে আমি রুমে এসে ওর পড়ার টেবিলের সামনে দাঁড়ালাম। আমাকে দাঁড়াতে দেখে ও নিজেও দাঁড়িয়ে গেল আর কপট রাগ নিয়ে বলল, আমি আপনাকে আসতে বারণ করেছি, তবু আপনি ভিতরে কেন এলেন? সবসময় মুখে কি নিম পাতা গুজে রাখিস? একটু কি ভালো করে কথা বলা যায় না? না, যায় না, কারণ মুখে নিম পাতা নয়, লঙ্কা গুজে রাখি। বলেই হাত বেঁধে অন্যদিকে তাকিয়ে রইল। আমি ওর টেবিলের উপর মেলে রাখা বইটা হাতে নিয়ে দেখতে শুরু করলাম। বইটা নাড়াচাড়া করে জিজ্ঞেস করলাম, এসব কি পড়িস? দেখাই তো যাচ্ছে, বই পড়ি। তাই বলে ৭১? দেখে তো মনে হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে এটা লেখা। হ্যাঁ, এটা মুক্তিযুদ্ধের বই। আমি তো ভাবলাম রোমান্টিক উপন্যাস পড়ছিলি, যেমন কপাল কুণ্ডলা, মেম সাহেব, হলুদ বসন্ত, দেবদাস, লাইলি মজনু। আমাকে থামিয়ে দিয়ে বলল, এক মিনিট, আপনি কি আমাকে নিজের মতো মনে করেন? নিজের মতো মানে? এসব লাইলি মজনু আমি পড়ি না। তা কেন পড়বি? একে তো কথাবার্তায় কোনো ছিরি নেই, তার উপর টিপিক্যাল গ্রাম্য মেয়েদের মতো থাকিস। কোন হতভাগা যে তোকে বিয়ে করবে আল্লাহ মালুম। আর চোখে তাকিয়ে, আর কিছু বলার আছে? কি? আমাকে একটা উপন্যাসের বই দেয়, আমি পড়বো। আমার কাছে ওইসব লাইলি মজনু, শিরি ফারহাদের বই নেই। যা আছে তাই দে। টেবিল থেকে একটা বই খুঁজে আমার সামনে ধরে বলল, এই নিন। বইয়ের নাম দেখে আমি অবাক হয়ে বললাম, এটা কি দিলি? মৃত ক্ষুধা, কাজী নজরুল ইসলামের। সারাদিন তো রাক্ষসের মতো খেতেই থাকেন। এটা পড়লে একটু হলেও বুঝতে পারবে ক্ষুধার্ত পেটের যন্ত্রণা। কয়েক মিনিটের মধ্যে কত চমৎকার করে আমার অপমান হয়ে গেল। এত সুন্দর রূপে অপমানিত হওয়ার পর আমার মুখে যেন কেউ গ্লু লাগিয়ে দিয়েছে। কথা বলার জন্য মুখ নাড়াতে চাইছি, কিন্তু মুখটা নড়ছে না কিছুতেই। বই হাতে দাঁড়িয়ে থেকে তিলপরি আমায় জিজ্ঞেস করলো, কি হলো, পড়বেন না? ধীরে ধীরে বললাম, না, এটা পড়লে যদি আবার খিদে পাই। এমনিতেই তো বললি আমি নাকি রাক্ষসের মতো খাই। ঠিক আছে। বলেই বইটা রেখে কিছু প্রিন্ট করা কাগজ আমার দিকে এগিয়ে বলল, তাহলে এটা পড়ুন। সে ভালোবাসে নাকি বাসে না? সে ভালোবাসা নাকি বাসে না, কথাটা এতটাই সুমিষ্ট করে বলল যে হৃদয়টা আমার হঠাৎ থমকে গেল। ওর মায়াবী স্থির মেয়ে দৃষ্টিতে যখন আমার চোখ জোড়াও স্থির হয়ে গেল, তখন আবিষ্কার করলাম ওর চোখে রচিত হচ্ছে অজানা কাব্য। সেই কাব্য কি আমায় নিয়ে রচিত হচ্ছে জানি না, কিন্তু হাজারো প্রশ্নে মেয়েটা আমাকে সব সময় মুড়ে রাখে। আমার মনোযোগ সব সময় ওর মাঝে নিবদ্ধ করে রাখে। অদৃশ্য কোনো এক হাতকড়া পরিয়ে আমাকে ওর মনের জেলখানায় কয়েদি করে রাখে। যেই মনে জেলখানার পুলিশ এত সুমিষ্ট কণ্ঠে ভালোবাসা শব্দের উচ্চারণ করতে পারে, সেই জেলখানা শুধু কয়েদি নয়, ফাঁসির আসামি হতেও দ্বিধা নেই। হঠাৎই মনে হলো আমি অপ্রত্যাশিত কোনো ভাবনায় বিভোর হয়ে যাচ্ছি। এসব ভাবনা আমার মাঝে আসা ঠিক নয়, আর সুন্দর ওই চোখেও তাকিয়ে থাকা সম্ভব হচ্ছে না। তাই চোখ নামিয়ে জিজ্ঞেস করলাম, বই নেই? এটা তো প্রিন্ট করা কাগজ। মায়াবী চোখ জোড়া নামিয়ে হতাশ গলায় বলল, আমাকে কেউ বই কিনে দেয় না, নিজের জমানো টাকা থেকে কিনতে হয়। আর আহামরি টাকাও নেই, তাই পিডিএফ প্রিন্ট করে পড়তে হয়। প্রিন্ট করার কি দরকার? সফট কপি তো পড়তে পারিস। চেষ্টা করেছিলাম, কিন্তু সফট কপি পড়তে নিলে মাথা ব্যথা হয়। ও, তাহলে তো বড্ড সমস্যা। হয়তোবা। কেউ উপহারও দেয় না? আর চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি নিজে কোনোদিন ৮ আনা দামের একটা চকলেট উপহার দিয়েছেন কি? আমি তো ঘরের মানুষ, তাই। হাত দেখিয়ে আমাকে থামিয়ে দিয়ে বলল, ঘরের মানুষেরা উপহার দেয় না, কেবল বাহিরের মানুষেরা উপহার দেয়। এমন অদ্ভুত বাণীটা কার শুনি? শার্টের কলারটা ঠিক করে নবাবী ভাব নিয়ে বললাম, প্রিন্স মিরাজ। বেশ, প্রিন্স না প্রিন্স। তিলপরি আর কিছু বলতে যাবে তার আগেই ওর ফোনটা বেজে উঠল। বইয়ের তলায় চাপা পড়া ফোনটা হাতে নিতেই আমি বললাম, আরে তাড়াতাড়ি কলটা রিসিভ কর, নয়তো তোর বয়ফ্রেন্ড রাগ করতে পারে। আমি আপনার মতো এসব আজব প্রাণী পুষি না। ফোনটা আমার মুখের সামনে ধরে বলল, এই যে দেখুন,
আমার বান্ধবী সুস্মিতা কল দিয়েছে। আজব প্রাণী নয়। আমাকে ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে দাঁড়ালো, আলতো হাতে কল রিসিভ করে কথা জুড়ে দিল। আমি আর এখানে কি করব, তাই প্রিন্ট করা কাগজগুলো হাতে নিয়ে বেরিয়ে এলাম রুম থেকে। কাগজটা মুখের সামনে ধরতেই নামটা ভেসে উঠল, আর আমিও মুচকি হেসে আওড়াতে লাগলাম, সে ভালোবাসে নাকি বাসে না। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে চাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। প্রতি মাসে একবার হলেও মামা বাড়িতে আসা হয়, কারণ মা ওনার ভাইয়ের বাড়ি মাসে 1 কি 2 বার যাবেন। মাসে একবার করে আসা সত্ত্বেও মামা বাড়ি এলেই আমার জসিমউদ্দিনের মামা বাড়ি কবিতার কথা মনে পড়ে যায়। সেই সাথে মনে পড়ে যায় ছোটবেলার কত শত স্মৃতির কথা। সকালে খালামনির বাসা থেকে সরাসরি ভার্সিটি চলে গিয়েছিলাম। ভার্সিটিতে পা রাখতেই মা ফোন করে বলেছিল, ভার্সিটি থেকে সোজা তোর মামার বাসায় চলে আসবি। আসার সময় 2 কেজি আপেল, 2 কেজি আঙ্গুর, কিছু বিস্কুট আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবি। মার কথা শুনে পকেট থেকে ওয়ালেট বের করতেই মনে পড়ল সেখানে পর্যাপ্ত টাকা নেই। তাই হতাশ গলায় বলেছিলাম, মা আমার কাছে তো এত টাকা হবে না। ঠিক আছে, আমি তোর বাবাকে বলছি তোকে কিছু টাকা বিকাশ করে দিতে, চলবে? মৃদু হেসে বলেছিলাম, দৌড়াবে। মার কথা মতো বাবা 3000 টাকা আমাকে বিকাশ করে পাঠিয়ে দিয়েছিল। সেই দিয়ে ফলমূল, বিস্কুট আর কোল্ড ড্রিঙ্কস কিনে হাজির হয়ে গেলাম মামার বাড়িতে। পলি ব্যাগে থাকা খাবারগুলো নিয়ে বাসায় ঢুকতে যাব, তখন একটা বাচ্চা মেয়ে দৌড়ে সামনে চলে আসতেই খানিকটা আটকে উঠলাম। বয়স 4 কি 5 বছর মেয়েটার। লাল ফ্রক পরে মিষ্টি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। 2 হাতের ব্যাগগুলো বাঁ হাতে নিয়ে ডান হাতে মেয়েটার গালটা টিপে জিজ্ঞেস করলাম, কি নাম তোমার মামনি? আধো আধো স্বরে জবাব দিল, মুক্ততা। বাচ্চা মেয়ে নামটা ঠিক করে উচ্চারণ করতে না পারলেও বুঝতে পারলাম ওর নাম মুগ্ধতা। ওর ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে বললাম, বাহ, খুব সুন্দর নাম। আমার নাম কি বলতো? মুগ্ধতাকে আজকে আমি প্রথম দেখছি এবং ও আমাকে আগে কখনো দেখেনি, তাই আমার নামটা বলতে না পারাটাই স্বাভাবিক। পিট পিট করে তাকিয়ে রইল মেয়েটা আমার পানে, হয়তো ভাবছে কি বলবে। এর মাঝে একজন বৃদ্ধ মহিলা পা টিপে টিপে এসে ডাকতে লাগলো, মুগ্ধতা, দাদু ভাই। মেয়েটা পিছন ফিরে তাকিয়ে মহিলাকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরতেই মহিলা গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করলো আমার উপর। আমি আদবের সহিত সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি সাহিরার ছেলে? হাত বদল করে ব্যাগগুলো এবার ডান হাতে নিয়ে প্রত্যুত্তরে বললাম, জি। আমি পাশে পাশে থাকি, ছেলের বউ আর নাতনিকে নিয়ে। মাস 2 হবে আমরা এখানে এসেছি। তোমার নানির সাথে একটু দেখা করতে এলাম। জিও একদিন আমাদের বাসায়, কেমন? চেষ্টা করব। আমার থেকে জবাব পেয়ে মুগ্ধতাকে বলল, চলো দাদু ভাই। আত্মা আত্মা। মুগ্ধতা ও দাদির হাত ধরে চলে যেতে যেতে আমার দিকে একবার ফিরে তাকালো। আমিও মুচকি হাসিতে ওর চাঁদ মুখখানা দেখতে লাগলাম। চোখের আড়াল হতেই আমি সামনের দিকে পা বাড়ালাম। কলিং বেল বাজাতেই আদিকটা এসে দরজা খুলে দিল। ওর উপর খাবারের ব্যাগগুলো চাপিয়ে দিয়ে বললাম, অতিথি এসেছে, ক্লান্ত হয়ে। কই তার হাত থেকে ব্যাগগুলো নেবে তা না করে বলদের মতো দাঁড়িয়ে আছে। হুট করে ওর উপর ব্যাগ চাপিয়ে দিয়েছি বলে আদ্রিতা ঘাবড়ে গেল। কোন রকমে ব্যাগগুলো আঁকড়ে ধরে বলল, ওরে আমার অতিথিরে এমন ভাব করছে যেন যুদ্ধ শেষে বাড়ি ফিরেছে। আমি সোফায় আরাম করে বসে বলতে শুরু করলাম, বাজার করা আর যুদ্ধ করার মাঝে কোনো তফাৎ নেই। যুদ্ধে অস্ত্র দিয়ে শত্রুর বিরুদ্ধে আক্রমণ করতে হয়, আর বাজারে গলাবাজি করে জিততে হয়। দরজা লাগিয়ে ভিতরে যেতে যেতে বলল, তোর এসব লেকচার অন্য কাউকে শোনা, আমাকে নয়। সে পরে দেখা যাবে, এখন মাকে ডেকে দাও। নিজে ডেকে নি। কপট রাগ দেখিয়ে চলে গেল ভিতরে। আমি হালকা হেসে ফোনটা হাতে নিয়ে বিড়বিড় করে বললাম, আদ্রিতা আমার চেয়ে বয়সে বড় হলেও আমি ওকে নাম ধরেই ডাকি। ভাই বোন হলেও সম্পর্কটা আমাদের বন্ধুর মতন। আমি ওকে বন পাগলি বলে ডাকি। এটা ডাকার পিছনে অবশ্য একটা কারণ আছে। আমার নানা বাড়ি অর্থাৎ আদ্রিতার দাদা বাড়িগুলো প্রত্যন্ত গ্রামে। সেখানে আমাদের বাড়িঘর আর জমি জমা অরেল থাকলেও গ্রামে কেউই থাকে না। নানা দূরসম্পর্কের এক ছোট ভাই তার পরিবার নিয়ে নানা বাড়িতে থেকে সব দেখাশোনা করে। আমরা যখন খুব ছোট ছিলাম তখন সবাই মিলে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বাড়ির পাশেই কলার ক্ষেত ছিল। আদ্রিতা সারাদিন কলার ক্ষেতে ঘুরে বেড়াতো। আমি ছোট ছিলাম বলে কলার ক্ষেতকেই আমার বন মনে হতো। আর আদ্রিতাও ক্ষেত নিয়ে কত শত পাগলামি করত। দিন নেই রাত নেই, কেবল খেতে যেতে চাইতো বলেই ওকে আমি বন পাগলি নাম দেই। এটা নিয়ে
প্রথম দিকে তো আমার উপর এত রাগ করতো যে আমাকে মারার জন্য লাঠি নিয়ে তেড়ে আসতো, কিন্তু ওর এসব আমাকে দমাতে পারিনি বলে ও নিজেই হার মেনে নেয়। এখন সারাদিন বন পাগলি বললেও ওর মাঝে ক্রোধের সৃষ্টি হয় না। 5-10 মিনিট পর মাকে নিয়ে আদ্রিতা হাজির হলো ড্রয়িং রুমে। মা সোফায় বসতেই আমি আদ্রিতাকে তাচ্ছিল্যের সুরে বললাম, তুমি না বললে নিজে ডেকে নিতে? মার পাশে সোফায় বসে প্রত্যুত্তরে বলল, আমি দয়া করলাম, এটাও বুঝিস না? আমাদের খুনসুটি দেখে পাশ থেকে মা বিরক্তির সুরে বলল, আবার শুরু করেছিস তোরা? আদ্রিতা মাকে বলল, আমি তো কিছুই করি নাই ফুপ্পি, তোমার ছেলেই তো আমার পিছনে পড়ে থাকে। আদ্রিতার কথা শুনে আমি বলে উঠলাম, বাব্বা, এই বেলায় আমার দোষ হয়ে গেল। তার বিয়ের দাওয়াত কি পাবার কোনো সম্ভাবনা আছে, নাকি আমার 40-এর পর বিয়ে হবে তোমার? সবসময় উল্টো পাল্টা কথা, উফ, ভালো লাগে না। দিন দিন তুই লাগামহীন হয়ে যাচ্ছিস। নিজের বিয়ে করার খবর নেই, এদিকে অন্যের বিয়ে নিয়ে পড়ে আছিস। হাসি থামিয়ে জিজ্ঞেস করলাম, মা আবার বিয়ের কথা কেন তুলছো? ঠিক আছে, বলবো না, যা খুশি কর। আমার কি, আমার কথা কে ভাবে, কাউকে ভাবতে হবে না। প্রথমে রাগ নিয়ে কথাগুলো বলতে শুরু করলেও ধীরে ধীরে মা ইমোশনাল হতে শুরু করলো। মায়েরা এমনই হয়, হুট করে রেগে যায়, আবার রাগ থেকে কান্না শুরু করে দেয়। মায়ের মলিন মুখটা আমি কখনোই নিতে পারি না, তাই অতি দ্রুত অন্য প্রসঙ্গ টেনে বললাম, মা বাসায় যাবে কখন? 8 ঘন্টা পর। ঠিক আছে। মাকে জবাব দিতেই ফোনটা বেজে উঠলো আমার। হাতে থাকা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি কনকের নাম ভেসে উঠেছে। ফোনের টোন শুনে মা বলল, কি কথা বল, আমি ভিতরে গেলাম। ঠিক আছে। মা ভেতরে যেতেই কলটা রিসিভ করে বললাম, হ্যালো। তোকে বলেছিলাম ক্লাস শেষে আমার সাথে দেখা করতে, তাহলে চলে গেলি কেন? দোটানায় পড়ে গেলাম, আমার তোর সাথে দেখা করার কথা ছিল। মিরাজ, ভুলে গেলি? কালকেই না কল করে বললাম আজকে রেস্টুরেন্টে দেখা করতে। হঠাৎ মনে পড়লো কালকে রাতের কথা। ডিনার শেষে রুমে এসে বিছানায় গা এলিয়ে দিতেই কনক কল করেছিল। ওর সাথে দিব্যি কথা বলে সময় কাটাচ্ছিলাম। তখন কথার প্রসঙ্গে বলে উঠেছিলাম, কনক, ভালোবাসা প্রকাশ করার কিছু নেই, তুই তো ভালোবাসিস, এতেই হবে। এই বলে সামনে তাকিয়ে দেখেছিলাম এক জগ পানি আর গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে তিলপরি। ওর চোখে মুখে চরম বিরক্তি আর রাগ ফুটিয়ে দাঁত কিরমির করছিল। চোকাচুকি হতে কয়েক সেকেন্ড আমাকে দেখে জগ আর গ্লাসটা রাগের সহিত টেবিলের উপর রেখেছিল। শেষবারের মতো আমার দিকে অগ্নি দৃষ্টি দিয়ে বলেছিল, ছি। বলেই হন হন করে বেরিয়ে গিয়েছিল। এতটাই জোরে রেখেছে যে আরেকটু জোরে রাখলেই কাচের গ্লাস ভেঙে কয়েক টুকরায় বিভক্ত হতো। ওর এমন ব্যবহারে মনটা হুট করে খারাপ হয়ে গিয়েছিল। রাতের কথা ভাবতে ভাবতে ভাবনায় ডুব দিয়ে দিলাম। কনকের কথার জবাব দিচ্ছি না বলে ও আবার জিজ্ঞেস করলো, কিরে, এখনো মনে পড়েনি? পড়েছে মনে। আসলে মা তো মামার বাসায়, মাকে নিয়ে বাসায় যাব বলে তাড়াহুড়ো করে চলে এসেছি, তাই ভুলে গিয়েছিলাম। ও ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। অবাক হয়ে, আবার আসবি? রেস্টুরেন্টটা বাসার পাশেই, আমার সমস্যা নেই। তোর যদি অসুবিধা থাকে তাহলে বল, অন্য কোনো দিন না হয় দেখা করব। না না, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তোকে রেস্টুরেন্টে গিয়ে কল করব, তারপর বের হবি। অহেতুক আমার জন্য অপেক্ষা করার কোনো মানে হয় না। শান্ত গলায় বলতে শুরু করলো, প্রিয় মানুষের জন্য অপেক্ষা করা কখনো অহেতুক হয় না। আর সবচেয়ে বড় কথা হলো, তোর জন্য অপেক্ষা করতে ভালো লাগে, তাই অপেক্ষা করি, হয়তো করেও যাব। কনককে কিছু বলতে যাব তার আগে আদ্রিতা ডাকতে শুরু করলো, মিরাজ, মিরাজ। কান থেকে ফোনটা সরিয়ে জবাব দিলাম, আদ্রিতা আসছি। তারপর কনককে তাড়া দিয়ে বললাম, রাখছি, ডাকছে আমায়। ওকে। কল কেটে অহেতুক কয়েক সেকেন্ড ফোনের পানে তাকিয়ে রইলাম। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম। ফোনটা পকেটে গুজে পা বাড়ালাম বন পাকলির খোঁজে। রাতের খাবার শেষ করে এক বোতল পানি নিয়ে রুমে চলে এলাম। আমার আবার মাঝরাতে ঘুম ভেঙে পানি পান করতে হয়। গলা সর্বদা এমন শুকিয়ে কাঠ হয়ে থাকে যে মনে হয় ডায়াবেটিসে আক্রান্ত হয়ে আছি, তাই সর্বদা এক বোতল পানি রুমে রাখতে হয়। টেবিলের উপর বোতলটা রেখে ল্যাপটপ নিয়ে বিছানায় বসে পড়লাম। ভার্সিটির কিছু কাজ এখন সারতে হবে। কেবল ল্যাপটপ অন করেছি, এর মাঝে ফোনের টোন কানে এলো। এদিক সেদিক তাকিয়ে ফোন খুঁজে চলেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। ফোনটা নিজের ইচ্ছে মতো বেজে আর নেচে চলেছে, কিন্তু সেটা আমার দৃষ্টিগোচরে। হঠাৎ মনে পড়ল মামার বাসা থেকে আসার পর সেটা শার্টের পকেটেই রয়ে গেছে। হাত বাড়িয়ে চেয়ার থেকে শার্টটা নিয়ে ফোন বের করলাম। কল রিসিভ করে কানে ধরতেই ফুয়াদের কণ্ঠ শুনতে পেলাম। মামা। বেশ জোরে আর উত্তেজনা নিয়ে আমায় ডাকলো বলে কিঞ্চিত বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এত উত্তেজিত হয়ে আছিস কেন? আরে আজকে তো সেই একটা কাণ্ড ঘটাই ফেলছি। ভনিতা না করে পরিষ্কার করে বল। আজকে ভার্সিটিতে একটা মেয়ের সাথে কথা হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং কথা কি জানোস? কি?
মেয়েটা তোর পাশের বাসায় থাকে। ফুয়াদের কথায় আগাম বিপদ সংকেত দেখতে পেয়ে বললাম, দেখ, আমার বাসার পাশে কোনো মেয়ে থাকে না। যে কটা পরিবার আছে তাদের পোলাপান সবকটা ছেলে, আর মেয়ে যেগুলো ছিল তাদের বিয়ে হয়ে গেছে। ওই বেটা, তুই আমার সাথে মস্করা করিস? মেয়েটার নাম অনন্যা, আর মেয়েটা তোকে চেনে। ফুয়াদের কথার আগামাতা কিছু বুঝতে পারছি না, বিধায় বললাম, দেখ, তুই আমাকে শুরু থেকে সবটা বল, কারণ তোর এই সুতা ছেঁড়া কথা আমার বোঝার বাইরে। তুই যে মামা কি না। হঠাৎ রাগ দেখিয়ে বললাম, ফোন রাখলাম। তারা দিয়ে আমায় বলল, আরে মামা শোন, শোনা, রাগ করিস কেন, বলতেছি। ফুয়াদ এবার ধীরে ধীরে বলতে শুরু করলো, কালকে তুই যখন ভার্সিটি থেকে বেরিয়ে পড়লি, আমি তখন ক্যান্টিনে গিয়েছিলাম। এরপর দুজন মেয়ে আসছিল। অনন্যা নামের মেয়েটা আমাকে জিজ্ঞেস করছিল, আপনি মিরাজ ভাইকে চেনেন? আমি হ্যাঁ বলতেই বলল, ভাইয়া আমার কিছু কাজ ছিল, আপনার আপত্তি না থাকলে আপনার ফোন নম্বরটা দিবেন। আমি তো মহা খুশি, কারণ এই প্রথম কোনো মেয়ে আমার কাছে নিজে নাম্বার চাইছে। তাচ্ছিল্যের সুরে আমি বললাম, এত খুশি হওয়ার কিছু নেই, কিন্তু আমার নাম বললেই মেয়েটা আমার বাসার পাশে থাকে। সেটা তোকে কে বলেছে? কে আবার বলবে? মেয়েটা নিজেই বলেছে তোর বাসার পাশে থাকে। কিন্তু এই নামে তো আমি কাউকে চিনি না মনে হয়। দোষ, এমন করিস না, মেয়েটা দেখতেও হেভি, প্লিজ একটা ব্যবস্থা করে দে। আর কত সিঙ্গেল থাকবো? ল্যাপটপ অফ করে টেবিলের উপর রাখতে রাখতে বললাম, যতদিন আমি সিঙ্গেল আছি। তুই বেটা আজীবন সিঙ্গেলে মরবি, কিন্তু তোর জন্য আমি সিঙ্গেল থাকতে পারবো না। মরার আগে আমাকে নাতিপুতনির মুখ দেখতে হবে। হঠাৎ কি যেন মনে পড়তেই ফুয়াদ জিজ্ঞেস করলো, তোর পিছনে মেয়েদের লাইন লেগে আছে, সেটা কি ভেঙে গেছে? তুই এখন সামনে থাকলে দেখিয়ে দিতাম। দরকার নাই আমার অনন্যা তোর খোঁজ নেয়ার। তোর অনন্যা? মেয়েটার যদি আগে থেকেই প্রেম টেম থেকে থাকে তখন কি করবি? এসব দেখার দায়িত্ব তোর। কোথাও সেটিং থাকলে তুই কাট করে আমার সাথে সেট করে দিবি। শালা! শোন, আমার বোন 2 বাচ্চার মা, তাছাড়া আর কোনো বোন নাই আমার। সো এসব শালা বলা বন্ধ কর, হিসেবে তুই আমার শালা হবি। আমি তো শালা মানে? তুই কি বন পাগলি বা তিলপরিকে? আমি কথা শেষ করার আগে ফুয়াদ বলল, আরে ধুর, আদ্রিতা তো আমার বড় বোনের মতো, আর কথামণি তো পিচ্চি বাচ্চা। আরে থাম, কে পিচ্চি বাচ্চা? উনি পিচ্চি বাচ্চা না, উনি হলেন ঝাঁসির রানী কথাবাই। কিন্তু আমি যদ্দূর জানি হাসির রানীর তো লক্ষ্মী বউ। হ্যাঁ, লক্ষ্মীবাই হলেন 1800 সালের, আর কথাবাই হলেন 2000 সালের। তোর কি হয়েছে বলতো? হঠাৎ কথামণির উপর এত খেপে গেছিস কেন? হঠাৎ কেন হবে? আর এই ঝাঁসির রানীর উপর আমি কেন রাখতে যাব? তোকে বলেছিলাম না, আমাকে ভুল বুঝে এখন আমাকে এড়িয়ে এড়িয়ে চলে। এই ঝামেলা কখনো শেষ হয় নাই। না, তুই মামা কিছুই পারবি না। এইটুকুন একটা মেয়েকে 4টা কথা বললি, সেটাও পারিস না। আমি কি চেষ্টা করি নাই? আমাকে তো সুযোগই দেয় না বলার। সর্বদা জ্বলন্ত উনুনের মতো একখানা মেজাজ নিয়ে ঘুরে। শোন মামা, এটা তোর আর তোর তিলপরির ব্যাপার। এখন আমারটা বল, কবে সেট করে দিবি? ঠিক আছে, করে দিব, কিন্তু তার আগে তিলপরির ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে। মানে যতদিন না আমি তিলপরিকে সব বুঝিয়ে বলতে পারছি ততদিন তোর জন্য কিছু করতে পারবো না। হতাশ গলায় জিজ্ঞেস করলো, এটা কোনো কথা কইলি মামা? কিছু করার নাই দোস্ত। রেগে মেগে বলল, ধুর, আমি ফোন রাখলাম। ফুয়াদের রাগ দেখে আমি হাসতে হাসতে বললাম, আরে শোন শোন। কে শোনে কার কথা? আমার ডাক উপেক্ষা করে ফুয়াদ কল কেটে দিল। আমি এখনো হেসেই চলেছি। হঠাৎ ইচ্ছে হলো ইনবক্সে উকি দিতে। ইনবক্সে খুব একটা আশা হয় না, কারণ চ্যাটিং জিনিসটা আমার পছন্দ নয়। ইনবক্সে এসে দেখি তিলপরি এখন অনলাইনে। রাত 11টা বাজে। অনলাইনে কি কাজর? মনের কোণে জাগা প্রশ্নের উত্তরের খোঁজে ওকে মেসেজ করলাম, তিলপরি এত রাতে ইনবক্সে কি করছিস? লুঙ্গি ডান্স করি। আপনার কোনো সমস্যা আছে? ভালো একটা প্রশ্নের কেমন তেরা জবাব দিল। মনটা কিঞ্চিত খারাপ হয়ে গেলেও আবার জিজ্ঞেস করলাম, এমন করিস কেন সর্বদা? খুশিতে ঠেলায়। আপনার কোনো সমস্যা আছে? না, আমার কেন সমস্যা হবে? আমি তো মানুষ না, একটা রোবট। আমার তো মন বলে কিছুই নেই। এই প্রথম আপনার কথায় একমত হলাম। সত্যি, আপনার মন বলে কিছু নেই। যদি মন নামক কিছু একটা থাকতো আপনার মাঝে, তাহলে হয়তো বুঝতে। কি বুঝতাম আমি? কিছু না। আর ইনবক্সে এমনিতেই ছিলাম, অন্য কিছু নয়। কারণ কথা বলার মতন আমার কেউ নেই। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ুন। শুভরাত্রি। তিলপরির মেসেজটা দেখে হঠাৎ মনের মাঝে একটা প্রশান্তি অনুভব করলাম। নিজের অজান্তেই ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। আমার ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে আমি উত্তর দিলাম,
শুভরাত্রি তিলপরি। ফোনটা টেবিলের উপর রেখে বিছানায় গা এলিয়ে দিলাম। আজকে আর কাজ করা হবে না। ডান হাতের উপর মাথাটা রেখে সিলিং এর উপর তাকিয়ে রইলাম এক দৃষ্টিতে। ঠোঁটে আমার রহস্যময় হাসি, নিজের হাসির রহস্য যেন নিজের কাছে অজানা। হঠাৎ মনের খাতাটা মেলে দেখি তিলপরিকে নিয়ে সেখানে হাজারো প্রশ্ন লিখে ফেলেছি, কিন্তু উত্তর জানা নেই। মেয়েটা এমন কেন? আমার উপর ওর তীব্র রাগটা আমি বুঝতে পারি। রাগে আমার প্রশ্ন এড়িয়ে গেলেও কৌশলে আমার কাছে কৈফিয়ত ঠিকই দেয়। ওদের বাসায় গেলে অপমান করলেও নিজের হাতে এটা সেটা রান্না করে খাওয়ায়। ও রান্নার হাত মন্দ নয়, বউ হিসেবে যে পাবে তার তো কপাল খুলে যাবে। কিন্তু যেই রাগ রে বাবা, রাগের জন্য সামনে দাঁড়ানো যায় না। অবশ্য ওর সব রাগ আমার জন্যই তুলে রাখে। আচ্ছা, আমি ওকে নিয়ে এত কেন ভাবছি? ওকে নিয়ে তো আমার মাঝে ভাবনা আসার কথা নয়। তাহলে এমন সব চিন্তায় কেন আমি মশগুল থাকি? আমার মনটাও তেমন নাছরবন্দা হয়ে গেছে। আমি জানি না কখন তুমি আমার মনটাকে নিজের নামে দলিল করে নিয়েছো। হঠাৎ করে ফাহিমার এসব কথা শুনে মেজাজটা বিগড়ে গেল আমার। রাগে নিজের ঘাড়ে থাপ্পড় দিতে দিতে পায়চারি করতে লাগলাম। ফাহিমা আবার বলল, রাজ, চুপ করে থেকো না, প্লিজ কিছু বলো। এবার আর রাগ সামলাতে না পেরে দাঁত কিরমির করে বললাম, চুপ, একদম চুপ। চোয়াল শক্ত করে ওর দিকে আঙুল দেখিয়ে বললাম, আর একটা বাড়তি কথা বললে এই মুহূর্তে মাটি চাপা দিব। কত হাজারবার বলবো তোকে, তুই শুধু আমার বোন হতে পারিস, অন্য কিছু নয়। জলে টলমল করা চোখে আমার দিকে স্থির দৃষ্টি দিল ফাহিমা। উপচে পড়া কান্নাকে অনেক কষ্টে আটকে কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করলো, চাচাতো বোন কি বউ হতে পারে না? দেখ, তোকে আমি যেটা বলেছি সেটা মানার চেষ্টা কর। আমি তোর কাছে এসব আশা করি না। কেন? আমি কি দেখতে অসুন্দর? ওর কান্নার বেগ বাড়ছে বলে রাগটা মাটি চাপা দিয়ে স্বাভাবিক গলায় বলতে চেষ্টা করলাম, তুই দেখতে অনেক সুন্দর ফাহিমা, একদম রাজকুমারীর মতো। এইটুকুন বলতেই দেখি খানিকটা সামনে দাঁড়িয়ে কেউ আমার চেয়েও দ্বিগুণ রাগে ফুসফুস করছে। আমি ফাহিমাকে রেখে ছুটে এসে দাঁড়াতেই মানুষটা বলে উঠল, ছি, আপনি এত জঘন্য! ফাহিমা আপুকেও বাদ রাখলেন না? এত মেয়ে লাগে আপনার? কত মেয়ের জীবন নিয়ে খেলবেন আপনি? লজ্জা করে না আপনার? তুই আমাকে ভুল বুঝছিস তিলপরি। আমি তো হাত দেখিয়ে আমাকে থামিয়ে দিল তিলপরি। ওর দৃষ্টি এখন মাটিতে। অজস্র রাগে মেয়েটা আমার দিকেও তাকাতে পারছে না। কয়েক সেকেন্ড মাটিতে তাকিয়ে থেকে এবার আমার দিকে মুখ তুলে তাকালো। ওর মুখে রাগের ছাপ, কিন্তু চোখে টলমল করছে। অভিমানের জল আমাকে আঙুল দেখিয়ে বলতে শুরু করলো, আজকের পর না আমার সামনে আসবেন, না আমার সাথে কোনো যোগাযোগ রাখবেন। আপনার এই জঘন্য চেহারাটা আমি আর দেখতে চাই না। কিন্তু আবারও আমাকে থামিয়ে দিয়ে বলল, একটা শব্দও মুখ দিয়ে বের করবেন না, একটা শব্দও না। আপনি যদি আমার সামনে আসেন তাহলে আমি এমন কাজ করে বসবো আপনি চিন্তাও করতে পারবেন না। একটু বিরতিতে আমি নিজেকে শেষ করে দেব আর আমার মৃত্যুর জন্য আপনাকে দায়ী করব। শোয়া থেকে উঠে বসলাম ধুরমুর করে। বসে হাঁপাতে লাগলাম। গলা শুকিয়ে কাঠ আর ঘর্মাক্ত শরীরে অস্থিরতা বিরাজ করছে। মাথার উপর ফুল স্পিডে ফ্যান চলছে, কিন্তু ঘেমে জপজপ করছে টি শার্ট। হাত বাড়িয়ে টেবিল থেকে পানির বোতলটা হাতে নিয়ে ঢকঢক করে পানি পান করে গলা ভিজিয়ে নিলাম। কিছুটা স্বস্তি ফিরে পেতেই দেখি রুমের দরজার সামনে হলুদ 3 পিস আর হিজাব পরে দাঁড়িয়ে আছে তিলপরি। মনে মনে হালকা হেসে বলে উঠলাম, এতক্ষণ ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম, আর এখন জেগে থেকে স্বপ্ন দেখছি। এমন শকুনি চোখে তাকিয়ে আছেন কেন? আজকে কি প্রথম দেখছেন আমাকে? স্বপ্ন হলেও তিলপরির কথা স্পষ্ট শুনতে পারছি। মনে মনে ভাবলাম, একটু স্বপ্নে তিলপরির সাথে ফাইজলামো করি। প্রথম কেন দেখব? আসলে তোকে আজকে কাঠগোলাপের মতো লাগছে। হঠাৎ আমার দিকে তাকিয়েই মাকে বলতে লাগলো, খালামণি, তোমার ছেলে পাগল হয়ে গেছে। সকাল সকাল কি সব বলছে? তাড়াতাড়ি একটা টিকিটের ব্যবস্থা করবো আপনার। ভেতর থেকে মায়ের গলা শুনতে পারলাম। যে শুরু থেকে পাগল, সে আর নতুন করে কি পাগল হবে? মায়ের কথা আর কিছু না বলে এবার আমার দিকে হাত বেঁধে দাঁড়ালো। ওর স্থির দৃষ্টি দেখে খানিকটা চুপসে গেলাম। এই ভেবেছে এটা স্বপ্ন নয়, সত্যি। ছেলে হয়েও এই মেয়ের সামনে সর্বদা ভয় তটস্থ হয়ে থাকি, অথচ ও খুব সাধারণ একটা মেয়ে। আর ওই দুটো ঘটনার আগে আমাদের মাঝে সবকিছু স্বাভাবিকও ছিল। ও আমাকে ভাইয়া ভাইয়া বলে ডেকে কত খোঁজ খবর নিত, আর এখন ভাইয়া ডাকবে তো দূর, আমাকে যেন ওর সহ্যই হয় না। ছেলে হয়ে একটা মেয়েকে ভয় পাওয়াটা আমার মোটেও ঠিক হচ্ছে না। এমনিতেই নিজের অজান্তেই ওর কাছে ভুল বোঝাবুঝির শিকার হয়ে আমার কোনো সম্মান অবশিষ্ট নেই। আবার যদি ভয় পেয়ে চুপসে থাকি
তাহলে তো ও আমার ঘাড়ে চেপে বসবে। মনে মনে কথাগুলো বলে নিজের মাঝে সাহস জুগিয়ে ওকে জিজ্ঞেস করলাম, সত্যি এসেছিস? না, মিথ্যা এসেছি। হঠাৎ আমার বাড়িতে? আপনার বাড়ি? আপনার বাড়ি কবে থেকে হলো? আপনি তো হলেন এই বাড়ির ভাড়াটে, বিনা পয়সার ভাড়াটে। অন্য ভাড়াটে টাকা দিয়ে থাকে আর আপনি টাকা নিয়ে। ওর কথায় খানিকটা রাগ অনুভব করলাম, তাই কপট রাগ নিয়ে জানতে চাইলাম, তাহলে তুই কি এই বাড়ির বউ? কথাটা বলতেই হঠাৎ করে তিলপরির মুখখানা কেমন কাচুমাচু হয়ে গেল। যে চেহারায় এতক্ষণ রাগ ভেসেছিল সেটা এখন লজ্জায় রাঙা হতে শুরু করলো। আমি নির্দ্বিধায় ওর দিকে তাকিয়ে আছি, কিন্তু ও ওর মায়াবী চোখ জোড়া নামিয়ে কেমন যেন ইতস্তত করছে। আচমকে আমার মনে পড়ল, ধ্যাত, আমি তোকে আমার বউ ইঙ্গিত করলাম, এই বাড়িতে অবিবাহিত ছেলে তো কেবল আমি। পরিস্থিতি স্বাভাবিক করতে অতি দ্রুত অন্য প্রসঙ্গ টেনে বললাম, কখন এসেছিস আর কার সাথে এসেছিস? তিলপরিও লজ্জা কাটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু ব্যর্থ হয়ে লজ্জায় চঞ্চল চোখে জবাব দিল, 9টার দিকে এসেছি আর একাই এসেছি। ক্লাস নেই? ছিল, কিন্তু ক্যান্সেল করে দিয়েছি। খাবার খেতে খালামণি ডাকছে আপনাকে, সেটাই বলতে এসেছিলাম। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি গেলাম। অতি দ্রুত কথাগুলো বলে তিলপরি চলে গেল। আমি নিজের বোকামির জন্য হেসে বলে উঠলাম, স্বপ্নে উল্টাপাল্টা দেখে বাস্তবেও কি সব করি আর বলি। শেষে কিনা ওকে নিজের বউ বলে বসলাম। ফ্রেশ হয়ে তোয়ালে হাতে রুম থেকে বেরিয়ে গেলাম। মুখ মুছতে মুছতে চলে এলাম ডাইনিং রুমে। এসে দাঁড়াতেই দেখি তিলপরি ব্যাগটা কাঁধে দাঁড়িয়ে মায়ের সাথে কথা বলছে। ওর ভাবসাব দেখে মনে হচ্ছে হয়তো এখন চলে যাবে। বিষয়টা সত্যতা যাচাই করতে জিজ্ঞেস করলাম, চলে যাচ্ছিস? নিঃশব্দে হ্যাঁ সূচক মাথা নাড়াতেই চমকিত নয়নে জিজ্ঞেস করলাম, 1 ঘন্টা হয়নি আর এখনই চলে যাবি? ক্লাস আছে নাকি? না, এমনিতেই বাসায় চলে যাব। তোয়ালেটা চেয়ারের উপর রাখতে রাখতে বললাম, আমি তো ভার্সিটিতে যাবই, একটু অপেক্ষা কর, আমার বেশিক্ষণ লাগবে না, আমি তোকে পৌঁছে দিতে পারবো না। না, আমি যেতে পারবো। আমাকে বলে এবার মাকে তাড়া দিয়ে বলল, খালামণি, আমি আসি। সাবধানে যাস মা, মিরাজের সাথে তো যেতে পারতিস। এক প্রকার দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। বুঝলাম না হঠাৎ কি এমন হলো যে এভাবে দৌড়ঝাঁপ করে চলে গেল। চেয়ার টেনে বসতেই মা এসে খাবার দিতে লাগলো। ওর বিষয়টা মাথা থেকে যাচ্ছে না বলে মাকে জিজ্ঞেস করলাম, মা, বল। তিলপরি হঠাৎ চলে কেন গেল? এটা তো তুই ভালো বলতে পারবি। আমি? হ্যাঁ। আচ্ছা, সত্যি করে বলতো মেয়েটাকে কি বলেছিস? এবার মায়ের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। এমন ভঙ্গিতে বললাম, আমি কি বলবো? সেটা তো তুই ভালো জানিস। মা, আমি কিছু বলিনি, উল্টো আমাকে বলে কিনা আমি এই বাড়ির ভাড়াটে। ভুল তো কিছু বলিনি। মা, তুমিও ওই পাগলের কথা সাই দিচ্ছ? দেখ, তোর জন্য মেয়েটা চলে গেছে। এসে বলেছিল পেঁপে দিয়ে মুরগি রান্না করতে, দুপুরে খাবে। এখন কিনা এমন হুট করে চলে গেল। আমি তো কিছুই বলিনি। তাহলে চলে গেল কেন? সেটা আমি কি করে বলবো? ধ্যাত, বিনা দোষে দোষে আগে থেকেই এখন আবার মায়ের কাছেও আমাকে অপরাধী বানিয়ে চলে গেল। রাগে খাবার ছেড়ে উঠে পড়লাম। রুমের দিকে পা বাড়াতেই মা জিজ্ঞেস করলো, উঠলি কেন? খাবি না? না। কেন? বিনা উত্তরে রুমে চলে এলাম। কিছু না ভেবেই ফোনটা হাতে নিয়ে কল করলাম তিলপরিকে। কল রিসিভ হতেই কপট রাগ নিয়ে জিজ্ঞেস করলাম, এভাবে চলে কেন গেলি? মা এখন আমাকে কথা শোনাচ্ছে, আমি নাকি তোকে কিসব বলেছি তাই চলে গিয়েছিস। এক নাগারে কথাগুলো বলে ফেললাম, কিন্তু ওপাশ থেকে কোনো টু শব্দ আসছে না। ভাবলাম হয়তো কল কেটে গেছে, তাই কান থেকে ফোনটা চোখের সামনে ধরলাম। না, কল তো কাটেনি। তাহলে কোনো কিছু শুনতে পারছি না কেন? মনের ঘরে দোটানা চলছে, সেটা দূর করতে জিজ্ঞেস করলাম, হ্যালো, আমার কথা কি শুনতে পারছিস? আমি বাসার নিচে দাঁড়িয়ে আছি, 10 মিনিটের মধ্যে যেন নিচে দেখতে পাই। গম্ভীর গলায় কথাগুলো বলতে আমি জিজ্ঞেস করলাম, এখনো নিচে দাঁড়িয়ে আছিস? রিক্সাওয়ালারা তো আমার দুলাভাই নয়। আমার বাসার ওই দিকে কেউ যেতে রাজি হচ্ছে না। তাহলে বাসায় চলে আয়। ক্লাস যেহেতু নেই সেহেতু আজকে থেকে যা, কালকে ক্লাস করে বাসায় চলে যাবি। আপনি কি বাসায় পৌঁছে দেবেন নাকি আমি হাঁটতে শুরু করব, সেটা আগে বলুন। 1 পা নড়লে 2 পা ভেঙে একদম হাতে ধরিয়ে দিব। আপনার কি মনে হয় আমি আপনাকে ভয় পাই? না, তবে আমার অবাধ্য না, তুই সেটা জানি। জাস্ট 5 মিনিটের মধ্যে আসছি। কল কেটে খুব দ্রুত তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। নিচে এসে দেখি আকাশের দিকে তাকিয়ে গুনগুন করছে তিলপরি। আমি কাছাকাছি এসে হালকা কাশিতে ওর দৃষ্টি আকর্ষণ করলাম। আমার দিকে ফিরে আপাত মস্তক আমাকে দেখে জিজ্ঞেস করলো, ভার্সিটিতে যাবেন, এর জন্য এত মেকআপ কেন? ওর মাথায় চাটি মেরে হালকা হেসে বললাম, তোর ভাবির সাথে দেখা করতে। ওর মুখটা হঠাৎই অন্ধকার মেঘে ছেয়ে গেল।
ভ্রু জোড়া কুচকে মাটিতে দৃষ্টি দিল, অতি গম্ভীর গলায় ছোট্ট করে জবাব দিল। ও আচমকা মলিন মুখ দেখে অস্থির হয়ে জিজ্ঞেস করলাম, আবার কি হলো? কিছু না। ঠিক আছে, চল এখন। না। না কেন? বললাম তো যাব না আমি। দেখ, রাস্তার পাশে দাঁড়িয়ে এমন ঝামেলা করিস না। কে বলেছে আপনাকে ঝামেলা দেখতে? যান আপনি, আপনার বউ অপেক্ষা করছে, দেরি হয়ে যাবে আপনার। ওরে আল্লাহ, এবার আমি সত্যি পাগল হয়ে যাব। বিয়ে না করে আমার বউ জুটিয়ে দিচ্ছে। করেননি তো কি হয়েছে? ভালোবাসেন যখন খালামণিকে বলুন বিয়ে করিয়ে দেবেন। কি হয়েছে তোর? সকাল থেকে এমন কেন করছিস? না, কিছু হয়নি। কিছু না হলে আমার বাসায়ও যেতে চাইছিস না, আবার নিজের বাসাতেও। এসবের মানে কি? হঠাৎ চোখ তুলে তাকিয়ে স্বাভাবিক গলায় বলতে শুরু করলো, মানেটা খুব সহজ, কিন্তু আপনি বোঝেন না, হয়তো বুঝতে চান না। ওর কথাগুলো সত্যি আমার বোধগম্য হচ্ছে না, উল্টো ধাঁধার মতো মনে হচ্ছে। আমার মাঝে সৃষ্টি হওয়ার ধাঁধার উত্তর জানতে অবাক নয়নে জিজ্ঞেস করলাম, মানে? এর বেশি বোঝানোর সাধ্য আমার নেই। মেয়ে হয়েও সীমা লঙ্ঘন করেছে অনেক আগে। চলুন বাসায় যাব। ওর কথা আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু কথাগুলো খুব আপন মনে হলো, সাথে অন্যরকমও বটে। শেষের কথাটুকুও একই স্বরে বলেছে, তাই আমি বিষয়টা নিয়ে খুব একটা নাড়াচাড়ার সুযোগ পেলাম না। আকাশে রোদের তেজ অনেকটাই আছে। চলন্ত বাইকে বাতাসটা তপ্ত মনে হলেও খুব একটা মন্দ লাগছে না। অনেকটা সময় হয়েছে দুজনে বাইকে চড়ে বসেছি, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। বাইকের আরশিটা বা হাতে ঠিক করতেই ওর মুখটা ভেসে উঠল আয়নায়। মায়াবী চোখজোড়া চঞ্চল হয়ে এখন প্রকৃতির সৌন্দর্য উপভোগে ব্যস্ত। আমি হঠাৎ নরম সুরে ডেকে উঠলাম, তিলপরি। মনোযোগ দিয়ে বাইক চালান, কিছু হলে আপনাকে কিন্তু আস্ত রাখবো না। কিছু না করেও তো ছাড় দিচ্ছিস না। কেন দিব? নিজের অজান্তে কত কিছু করেছেন বা করছেন, সেই খেয়াল আছে আপনার? এমন ভনিতা না করে কথা বলতে পারিস না? কিচ্ছু বুঝি না। দেখ, বুঝতে হবে না। এখন কি বলতে চেয়েছিলেন সেটা বলুন। রাগ কি তোর একা আছে? আমার নেই? বলবেন নাকি বাইক থেকে লাফ দিব? ব্ল্যাকমেইল করছিস? যা ভাবে, কিন্তু এটাই করব। হঠাৎ আমি বাইক থামাতেই আমাকে জিজ্ঞেস করলো, কি হলো, বাইক থামালেন কেন? নাম। কেন? বলছি নামতে। বাইক থেকে নেমে কাচুমাচু হয়ে আমার সামনে এসে দাঁড়ালো। ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে হয়তো ভয় পেয়েছে। ওর ভয়টা আরো বাড়াতে আমি মেকি রাগ দেখিয়ে বললাম, এতই যখন লাফ দেওয়ার শখ, তোর সামনে যে ব্রিজ দেখছিস সেখান থেকে লাফ দে। চুপচাপ মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে বলে জিজ্ঞেস করলাম, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? এখন যাবি? তোকে লাফ দিতে দেখে তারপর ভার্সিটিতে যাব। ওর চেহারা দেখে মনে হচ্ছে এবার হয়তো কেঁদেই দিবে। আর ওর সাথে এমন করে আমার তো ভিতরে ভিতরে হাসিতে গড়াগড়ি খাওয়ার উপক্রম হচ্ছে। তিলপরি ডাকছি, তবুও কিছু বলছে না বলে বললাম, উঠে বস, আমার দেরি হয়ে যাচ্ছে। এক মুহূর্ত দেরি না করে বাইকে চড়ে বসলো বাধ্য মেয়ের মতো। আমিও কথা না বাড়িয়ে বাইক চালাতে মন দিলাম। ওর বাসার কাছাকাছি এসে একটা দোকান নজরে এলো, সেখান থেকে কিছু চকলেট কিনে নিলাম। বাসার কাছে এসে বাইক থামাতেই ও নেমে হন হন করে চলে যেতে নিল। আমি ওর হাত ধরতেই চমকিত নয়নে তাকালো আমার দিকে, কিন্তু এসবে আমার ধ্যান নেই। আমি ওর হাতে চকলেটগুলো ধরিয়ে দিয়ে বললাম, এগুলো তোর জন্য। আমাকে কাজিন মনে না করলেও আমি তো করি। নিজের ক্ষতি করার চিন্তা করিস না প্লিজ, তাও আবার আমার মতো মানুষের জন্য। শুনলে কষ্ট হয়, সেখানে বাস্তবে হলে তো। কথাটা বাকি রেখেই ওর হাতটা ছেড়ে দিলাম। ওর মুখ দেখে মনে হচ্ছে হয়তো কিছু বলবে, কিন্তু আমার ভাবনাকে মিথ্যা প্রমাণ করে চুপটি করে দাঁড়িয়ে রইল। আমিও সময় ব্যয় না করে রওনা করলাম ভার্সিটির উদ্দেশ্যে। রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছি আমি আর কনক, দুইজনের মাঝে চিন্তার ছাপ। আমি তো তিলপরীকে নিয়ে সমস্যায় আছি, আর কনক আছে নিজের সমস্যা নিয়ে। আমি অবশ্য কনককে বলেছি আমি আমার সাধ্যমতো ওকে সহযোগিতা করব। এভাবে আর কতদিন চলবে? বাচ্চা একটা মেয়েকে অসাধারণ দুটা কথা বলতে পারিস না? এটা কেউ বিশ্বাস করবে মিরাজ? অবিশ্বাসের সুরে কথাগুলো বলে আমার দিকে তাকিয়ে রইল কনক। আমি গম্ভীর মুখে কনকের সব কথা শুনে বললাম, দেখো, প্রথমত এই মেয়ে মোটেও বাচ্চা নয়, আর দ্বিতীয়ত আমি চেষ্টার কোনো কমতি রাখছি না। কতবার বলার চেষ্টা করেছি, কিন্তু আমার কথা শুনতেই চায় না। এমন একটা ভাব নিয়ে থাকে যেন দেশের প্রেসিডেন্ট। জানি না তুই কতটুকু চেষ্টা করছিস, কিন্তু আমার কেমন যেন অন্যরকম লাগছে বিষয়গুলো। অবাক হয়ে আমি প্রশ্ন করলাম, অন্যরকম মানে? হয়তো কথা মনে তোকে পছন্দ করে। তুই কি পাগল হয়েছিস কনক? এই মেয়ে আমাকে পছন্দ করবে? তোর মাথা খারাপ হয়েছে হয়তো। দেখ, আমার মাথা একদম ঠিক আছে। তোর বিশ্বাস না হলে তুই পরীক্ষা করে দেখতে পারিস। কোল্ড ড্রিঙ্কস চুমুক দিয়ে আমি বললাম, এসব পরীক্ষা করার আমার কোনো ইচ্ছা নেই। আমি শুধু ওর ভুলটা ভাঙাতে চাই,
যতক্ষণ না ওকে সত্যিটা বলছি ততক্ষণ মনের মধ্যে শান্তি পাচ্ছি না। কি আর করবি, চেষ্টা করতে থাক। আচ্ছা, আদ্রিতার কি বিয়ে ঠিক হয়ে গেছে? শুধু ঠিক নয়, সামনের মাসে বিয়েটাও হয়ে যাবে। বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, তো তাড়াতাড়ি? হ্যাঁ, ওর হবু শ্বশুর বাড়ি থেকে এমনই বলা হয়েছে। ও। কনক ওর বাম হাতে থাকা ঘড়িটা দেখে বলে উঠল, সবাই ভালো থাকুন।